নিবিড়ের মুখ থেকে এই কথা শুনে রাবেয়া বেগম নিবিড়কে সান্ত্বনা দিল আর বলল, যে চলে গেছে তাকে নিয়ে কখনো ভেবো না, সেটা তো কখনো তোমার ছিলই না। ও কখনো তোমার ভালোবাসার যোগ্য হতে পারে না। ও যখন জানতে তোমার বাবার টাকা আছে, ও তখন তোমার হাত ধরলো, আর যখন জানলো তোমার কিছু নেই, তখন তোমার হাত ছেড়ে চলে গেল। এ কেমন ভালোবাসা? এ কখনোই ভালোবাসা হতে পারে না। তুমি কখনো এসব নিয়ে দুঃখ করো না। তোমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। একদিন তুমি দেখিয়ে দেবে যে আমিও পারি। সেদিন দেখবে ওই সুরভি তোমার পায়ে ধরে কান্নাকাটি করছে। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমার কথাটা মিলিয়ে নেবে। আজ না হলেও 5 বছর পর হলেও ঘটনাটা ঘটবে, দেখে নিও। তাই বলছি, সামান্য মেয়ের কথায় এত কষ্ট পেও না। তোমার লক্ষ্য পূরণ করো। এরকম সুরভি কত আসবে কত যাবে, তার জন্য মন খারাপ করলে চলবে? তুমি না পুরুষ মানুষ, তোমার বাবা নেই, মা নেই, তোমার ছোট বোন তোমাকে দেখতে হবে, বড় ভাই তুমি, অনেক দায়িত্ব তোমার। ওকে তোমার কাছে রেখে গেছে, ওর মুখ চেয়ে নিজেকে পরিবর্তন করে নাও আর কাজে মন দাও। আর তুমি ঘরের ভিতর বসে কাঁদছো কেন? তুমি কেমন বেটা ছেলে? উঠে পড়ো, আর বোন রান্না করেছে, খাবে, চলো। রাবেয়া বেগমের কথা শুনে নিবিড় কিছুটা আশ্বস্ত হয়। তারপর সে পলিকে বলে, খাবারটা গরম কর, তুই তো জানিস আমি ঠান্ডা খাবার খেতে পারি না। কি রান্না করেছিস আজকে বোন? আজকে রাতে লুচি করেছি আর হালুয়া আছে, এখনো গরম আছে, আর বেশি দেরি হলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি চল, খাবি। পলি আর রাবেয়া বেগম চলে যায় রুম থেকে। রাবেয়া বেগমের কথা শুনে নিবিড়ের মনে জোর আসে। নিবিড় মনে মনে বলে, সুরভি, আজ আমি অনাথ বলে তুমি আমার সাথে সম্পর্ক ছেড়ে দিলে। একদিন আমার ভালোবাসার জন্য তুমি কাঙাল হয়ে যাবে। সেই দিন তুমি আমাকে পাবে না। আমাকে কিছু করে দেখাতে হবে যে আমিও পারি। তারপর নিবিড়ের মাথায় জেদ চেপে গেল। সে কঠিন পরিশ্রম করতে লাগলো। কোচিং নিয়ে সরকারি পরীক্ষায় বসতে শুরু করলো। তার ইচ্ছা ছিল সে আইপিএস অফিসার হবে। ফর্ম বের হলে নিবিড় পরীক্ষায় বসে লিখিত ও মৌখিক দুটোতেই নিবিড় ভালোভাবে উত্তীর্ণ হয়। সে বাড়িতে এসে তার বোনকে জড়িয়ে ধরে আর বলে, বোন, আমি খুব খুশি রে আজকে। নিবিড়ের কথায় বুঝতে পারে না কিছু তার বোন। সে বলে, কেন ভাইয়া, এত খুশি কেন তুই? আমি চাকরি পেয়ে গেছি, একজন আইপিএস অফিসার। ভাবতে পারছিস আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। নিবিড়ের মুখ থেকে এই কথা শুনে পলিও কান্না করতে শুরু করে আর বলে, সত্যি ভাইয়া, তুই সত্যি আইপিএস অফিসার হবি? আমি তো ভাবতেই পারিনি যে আমার ভাইয়া এত বড় একজন অফিসার হবে। কি যে খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। দুই ভাই বোনে যখন কথা বলছে তখন শামসুর চৌধুরী সেখানে আসে আর বলে, নিবিড়, কি হয়েছে? তোরা দুই ভাই বোন কাঁদছিস কেন? নিবিড় কিছু বলার আগে পলি বলল, শামসুর ভাইয়া, আমার ভাইয়া চাকরি পেয়ে গেছে, একজন আইপিএস অফিসার, বুঝতে পারছেন? তাই? খুব খুশি হয়েছি নিবিড়, আমি জানতাম তুই পারবি। শামসুর চৌধুরী কথা শুনে নিবিড় বলল, ভাইয়া সবই ভালো, আমি একটা চিন্তার মধ্যে আছি। কি চিন্তা আমাকে বল। আসলে আমাকে দিল্লি চলে যেতে হবে, এখন আমার ট্রেনিং আছে। আর আমি এই মুহূর্তে বোনকে নিয়ে যেতে পারবো না, সেজন্য ওকে নিয়ে আমি একটু চিন্তা করছি। ধুর পাগল, এর জন্য তোকে চিন্তা করতে হবে না। পলি তোর একার বোন নয়, ও আমারও বোন। পলি আমার দায়িত্ব। আমি থাকতে পলির কেউ ক্ষতি করতে পারবে না। তুই নিশ্চিন্তে দিল্লি যা, তোর স্বপ্ন পূরণ কর। নিবিড় রেডি হতে থাকে, দিল্লির উদ্দেশ্যে রওনা হবে। ঠিক সেই সময় পলি ওর কাছে আসার বলে, ভাইয়া, তুই চলে যাবি শুনে আমার খুব কষ্ট হচ্ছে রে। আমি ছোট থেকে শুধু তোকে আর বাবাকেই দেখেছি, কিন্তু যখন শুনলাম আমার নিজের বাবা নয়, এবার যদি শুনে তুই আমার নিজের ভাইয়া নয়, তাহলে আমি না মরে যাব রে, আর বাঁচতে পারবো না। আল্লাহকে ডাকি এটা যেন কখনো না হয়। পলির কথা শুনে নিবিড় না চাইলেও হেসে ফেলল আর হাসতে হাসতে বলল, পাগলি বোন আমার, এটা কখনো সত্যি হবে না। তুই আমার নিজের বোন। তোর আর আমার শরীরে এক রক্ত আছে, এটাই সত্যি, আর এটাই বাস্তব। পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক সব থেকে পবিত্র সম্পর্ক। এই সম্পর্ক কখনো মিথ্যে হতে পারে না। তুই আমার কলিজারে বোন, তোর জন্য তো আমি এত জোর পাচ্ছি। তাই তাই তুই দুর্বল হোস না। তোর ভাইয়া ভালো কাজে যাচ্ছে, তাই তুই হাসি মুখে আমায় বিদায় দে। আমি প্রতিদিন তোকে ফোন করব,
আর তুই মন দিয়ে পড়াশোনা করবি। তারপর আমার ট্রেনিং শেষ হয়ে গেলে আমি ফ্ল্যাট কিনে নেব, তখন তোকে আমার কাছে নিয়ে চলে যাব। নিবিড় দিল্লি চলে যায়। এভাবে কেটে গেল 5টা বছর। নিবিড় গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যে বলছে, আমি মিথ্যাবাদী নই, তুমি বিশ্বাস করো। হঠাৎ রুমের দরজায় টোকা পড়ে। কেউ যেন তাকে নিবিড় বলে ডাকছে। নিবিড়ের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে সে দরজা খুলে দেয়। দেখে সামনে দাঁড়িয়ে তার বন্ধু তন্ময়। তন্ময় নিবিড়কে বলে, 6টা বেজে গেছে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? আমি কখন থেকে তোকে ডাকছি, আর তুই কার সাথে কথা বলছিস যে তুমি বিশ্বাস করো আমি মিথ্যাবাদী নয়? কিসের মিথ্যাবাদী নিবিড়? তার মানে তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলিস? ভালো বন্ধু, স্বপ্ন দেখা ভালো। তন্ময়ের কথায় নিবিড় বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে স্বাভাবিক হয়ে তন্ময়কে বলে, কি হয়েছে, এত সকালে ডাকছিস কেন? আজকে তো অফ ডে। আমার বিয়ের জন্য মা একটা মেয়ে দেখেছি। আমার দূর সম্পর্কে এক মামা ঘটক। মা তোকে নিয়ে যেতে বলেছি, তুই যাবি আমার সাথে। আগামীকাল পাত্রী দেখতে যাচ্ছি, তাই অফিসে বলে কালকে তুই ছুটি নে। ভাইয়া আমায় এই অনুরোধ করবি না, তুই মেয়ে দেখে আয়। আমি বরঞ্চ তোর বিয়ের সময় যাব। আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমার সাথে যেতেই হবে। প্লিজ তন্ময়, আমাকে অনুরোধ করিস না, আমার একটা কাজ আছে। রফিক ছুটি নিয়েছে, তুই ছুটি নিবি, আমি নিলে হবে না। সবাই যদি ছুটি নেয় তাহলে অফিসের কাজ চলবে কি করে? তুই দেখে আয়, আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়েতে আমি অবশ্যই যাব। তন্ময় নিবিড়কে জোর করেনি। তারপরের দিন সকালে ছুটি নিয়ে তন্ময় মেয়ে দেখতে যায়। তন্ময় অফিসে এলে নিবিড় তন্ময়কে বলে, তন্ময়, কিরে মেয়ে দেখতে গেলে কি হলো? হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। এ মাসে শেষে বিয়ের দিন ধরেছি। কংগ্রাচুলেশনস তন্ময়, অনেক অনেক অভিনন্দন। শুধু অভিনন্দন নিলে হবে না, তুই বিয়েতে যাচ্ছিস। মা পরে তোর সাথে কথা বলবি। তোকে পাত্রী দেখার জন্য যেতে বললাম, তুই গেলি না, কিন্তু বিয়েতে না গেলে মা রাগ করবে। ঠিক আছে, একটু আগে থেকে জানাবি, ছুটি নিতে হবে তো। হ্যাঁ রে তন্ময়, আমার ভাবির ছবি নিয়ে এসেছি। হ্যাঁ রে, আমার মোবাইলে আছে, দেখবি? শুধু বউ নয়, বাড়ির সব মেম্বার আছে, এমনকি পুরো বাড়ির ছবি তুলে নিয়েছি। জানিস নিবিড়, বাড়িটা বিশাল বড়। দেখে মনে হয় একসময় এদের টাকা পয়সা ভালোই ছিল, তবে আজকে এদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়। ওরা 2 বোন ভাই নেই। ওর বাবার জুয়েলারি বিজনেস ছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পর বিজনেস বন্ধ হয়ে যায়। বড় বোন সে এখনও বিয়ে করেনি, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আর ছোট বোন নিধি, সে এখন কলেজে পড়ে, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী। বয়স এখন 22 বছর, আমার থেকে 8 বছরের ছোট। দেখতে মোটামুটি, গায়ের রঙটা একটু চাপা, তবে ওর বড় আপু দেখতে খুবই সুন্দর। আমার তো বড় মেয়েটাকে পছন্দ ছিল। শুনলাম বড় মেয়েটা নাকি বিয়ে করবে না, সে আগে স্বাবলম্বী হবে তবে বিয়ে করবে। 25 বছর বয়স হয়ে গেল, চাকরি তো করছে, আবার কবে স্বাবলম্বী হবে? অনেক মেয়ের স্বপ্ন থাকে, হয়তো তারও আছে, তাই সে বিয়েতে রাজি হচ্ছে না। যে বিয়েতে রাজি হচ্ছে না তাকে নিয়ে না ভাবাই ভালো। আর যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, তুই আগে তার কথা বল, আর আমাকে মেয়েটার ছবি দেখা। দাঁড়া, দেখাচ্ছি। আমার দূর সম্পর্কে যে মামা এই যোগাযোগটা করেছে, আমি তাকে তোর কথা বলেছি, তোর জন্য ভালো মেয়ে যোগাযোগ করে দেবে বলেছে। বিয়ে তো করতেই হবে, তবে সেটা করব কবে আমি বলতে পারছি না। তারপর নিবিড় তন্ময়কে উদ্দেশ্য করে বলল, কি হলো কি তোর? আমার ভাবির ছবি কখন দেখাবি? নিবিড়ের কথা শুনে তন্ময় তার মোবাইল থেকে হবু স্ত্রীর ছবি দেখায়। নীরব মোবাইলের মেয়েটার ছবি আর তার সাথে তার আপুর ছবির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিবিড় মুচকি হাসে। তা দেখে তন্ময় বলে, কিরে, ভাবিকে পছন্দ নয়? আর আমার হবু বড় শালির ছবি দেখেছিস? যেমন হট তেমন সুন্দরী। খুবই সুন্দর, তবে আমাদের ভাবিও খারাপ নয়। তুই বিয়েতে যাবি তো নিবিড়? সেটা আবার তোকে বলতে হবে নাকি? অবশ্যই যাব। আর আমি যদি না যাই অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। তোর বিয়ে তো আমাকে যেতেই হবে বন্ধু। তুই বললে কি হবে? তোকে আমি বিশ্বাস করিনি। এর আগে
আমার বোনের বিয়েতে তোকে বলেছিলাম, তুই কিন্তু যাসনি। তাই তুই যতক্ষণ না যাচ্ছিস ততক্ষণ আমি তোকে বিশ্বাস করি না। দেখ, মায়ার যখন বিয়ে হয়েছিল তখন আমি খুবই ব্যস্ত ছিলাম, তাই তো যাওয়া হয়নি। তবে তুই নিশ্চিন্তে থাকতে পারিস, এবারে তুই যদি দাওয়াত নাও করিস তাহলে কিন্তু আমি যাব। তোর রিসেপশন কোথায় হবে? আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা হোটেল ভাড়া নিচ্ছি। আজকে পলি তার এক বান্ধবীর সাথে শপিং করতে এসেছে। একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে, আর পলির হাতে ছিল একটা কাচের সেট, সেটা হাত থেকে পড়ে ভেঙে যায়। ছেলেটা সরি বলে চলে যেতে চাইলে পলি বলল, একটু দেখে চলবেন তো বাইরে বেরিয়ে, অত ফোনে কথা বললে হবে? পলির কথায় ছেলেটা ফোন রেখে পলিকে বলে, সরি বলেছি তো। শুধু সরি বললে হবে? আমার যে দামি জিনিসটা নষ্ট হয়ে গেল তার জন্য টাকা দিতে হবে। কি জিনিস নষ্ট হলো? আমার হাতে ছিল কাচের সেট, আপনি ধাক্কা মারতে ওটা আমার হাত থেকে পড়ে গেল। কত সুন্দর জিনিসটা আমার জানেন, খুব পছন্দ হয়েছিল, তাই তো 150 টাকা দিয়ে কিনলাম। এখন আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। পলির কথা শুনে কুন্তল বলল, কত দাম বলেন? 150 টাকা। ঠিক আছে, আমার কাছে তো এখন 150 টাকা নেই। কথাটা বলে কুন্তল তার পকেট থেকে ভিজিটিং কার্ডটা বের করে পলিকে দেয় আর বলে, এই ঠিকানায় চলে যাবেন, কালকে টাকা পেয়ে যাবে। পলি ঠিকানা দিয়ে তাকিয়ে দেখে বালিগঞ্জের ঠিকানা দেওয়া আছে। পলি বলে, 150 টাকার জন্য আপনার অফিসের ঠিকানা যেতে হবে, আর ওখানে যেতে তো আমার 200 টাকা খরচ হয়ে যাবে। আপনি আমাকে 150 টাকা দেবেন, আর এখনই দেবেন। কিভাবে দেবেন আমি জানি না। দেখুন ম্যাডাম, আমার কাছে তো খুচরো নেই, সব 500 টাকা করে নোট। তাহলে এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা দিন, আমি আপনার ফোনটাকে রিচার্জ করে দিই। কুন্তলের কথা শুনে পলি বলে, এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত, কারণ আমার ফোনে পয়সা আজকে শেষ হয়ে গেছে। আমার নাম্বারটা বলছি, আপনি আমার ফোনটা রিচার্জ করে দিন। পলি কুন্তলকে তার ফোন নাম্বার দেয়, সাথে সাথে রিচার্জ করে দেয়। পলি ফোনের দিকে তাকিয়ে দেখে রিচার্জ কনফার্ম হয়ে গেছে। সে হাসতে হাসতে বলে, স্যার, আমি এখন আসছি। অনেক উপকার করলেন। আপনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ফোনের কথাটা আমার মনেই ছিল না। আপনি বুদ্ধি করে মনে করিয়ে দিলেন। আমি পরে আবার কাচের সেট কিনে নেব। পলির কথা শুনে কুন্তল হাসে আর হাসতে হাসতে বলে, আবার দেখা হবে, আর খুব তাড়াতাড়ি। বাবা মাকে নিয়ে আসবো, তাহলে এখন আসছি। কথাটা বলে কুন্তল ওখান থেকে চলে যায়। কুন্তলের কথায় পলি কিছুই বুঝতে পারে না, আর পলি কুন্তলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বাড়িতে এসে পলি তার ভাবিকে বলে, জানো ভাবি, আজকে শপিং মলে গিয়েছিলাম। আমার বান্ধবীর কিছু ড্রেস কেনার ছিল। ওখানে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আমার ধাক্কা লাগে। আমার হাতে একটা কাচের সেট ছিল, সেটা পড়ে যায়। আর আমার সেই লোকটাকে খুব বিরক্ত লাগছিল। আমি তার সাথে ক্ষতিপূরণ চেয়েছিলাম। সে বলেছে তার নাকি পয়সা নেই, দিতে পারবে না। সেজন্য আমার ফোন নাম্বার চেয়েছে, রিচার্জ করে দিয়েছে। পলির কথা শুনে রাবেয়া বেগম বলল, সে কি গো পলি, ছেলেটা তোমার ফোনটা রিচার্জ করে দিল, তুমি নাম্বারটা দিলে কেন? আরে, আমার যে কাচের সেটটা ভেঙে গেল তার দাম কি দিবে না? তুমি তো অন্যভাবে টাকাটা নিতে পারতে। পাগলি, ফোন নাম্বার আবার কাউকে দেয়? রাবেয়া বেগমের কথা শুনে পলি এবার চিন্তায় পড়ে গেল। সে এতক্ষণ বিষয়টা নিয়ে ভাবেনি। তাকে চিন্তিত দেখে রাবেয়া বেগম বলল, অত চিন্তা করতে হবে না তোমাকে। মনে ধরেছে ছেলেটার, সেজন্য ফোন নাম্বার নিয়েছে। যাই হোক, ফোন করলে 2-4টে গালাগালি দিয়ে দেবে, আর ফোন করবে না। তারপর প্রসঙ্গ পাল্টে রাবেয়া বেগম বলল, তুমি নিবিড় ভাইয়াকে ফোন করেছিলে বাবু? জন্মদিনের কথা বলেছ? তুমি ভাইয়াকে ফোন করো, আমি কথা বলবো। ঠিক আছে, আমি দেখছি। এখন তো 7টা বেজে গেছে। ভাইয়া মনে হচ্ছে অফিস থেকে চলে এসেছে। দাঁড়াও, আমি ফোন করছি ভাইয়াকে। তারপর পলি ফোন করে নিবিড়কে। নিবিড় তখন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে চা খাচ্ছিল। বোন ফোন করেছে দেখে সে হাসি মুখে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম। তা কি মনে করে আমার বোন ফোন করলো এখন এ সময়? এ সময় তো কখনো আমার বোন ফোন করে না। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি ফোন করতে চাইনি। আমি জানি তুই এই সবে সবে অফিস থেকে এসে নিশ্চয়ই ব্যস্ত আছিস, কিন্তু রাবেয়া ভাবি শোনেনি তোর সাথে ওর একটু দরকার আছে। ভাবি তোর সাথে কথা বলবে, তুই একটু ভাবির সাথে কথা বলতো। কেন? ভাবির আবার কি হলো? হঠাৎ আমার সাথে কথা বলতে চাইছে? নিবিড়ের কথা শুনে পলি মজা করে বলল, ভাবি মনে হয় তোর জন্য মেয়ে দেখছে। ভাবি বলেছিল ওর একটা বান্ধবীর বোন আছে, সে নাকি তোকে খুব পছন্দ করে, তোকে একবার দেখেছে। কি যেন নাম মেয়েটার, ভুলেই গেছি। ও হ্যাঁ, নয়না। ও তোর সাথে কথা বলবে, তোর ফোন নাম্বার চেয়েছে। সেজন্য বোধহয় ভাবি তোর সাথে কথা বলতে চাইছে। খুব বড় হয়ে গেছিস না? ভাইয়ার সাথে মজা করছিস?
সত্যি বলছি, মজা করিনি। তোর একটা ছবি ভাবির অ্যালবামে ছিল, সেটা দেখেই এই নয়না প্রেমে পড়ে গেছে। ও বারবার তোর সাথে কন্ট্যাক্ট করার কথা বলেছে। উল্টো পাল্টা কথা না বলে বাদর মেয়ে ভাবিকে ফোনটা দে। আমি যাই না, তারপর তোর কি করছি দেখবি। কি করবি ভাইয়া, আমাকে ভাবিয়ে না দিবি? নয়নাকে কিন্তু আমার পছন্দ। তুই যদি হ্যাঁ বলিস, আমি সামনের মাসেই তোদের বিয়ে দিয়ে দেবো। পেকে গেছিস। আমি বাড়ি যাই আগে, তোর জামাইয়ের ব্যবস্থা করছি। আমি ভাবিকে দিচ্ছি, তুই ওর সাথে কথা বল। তারপর পলি ফোনটা রাবেয়া বেগমকে দেয়। রাবেয়া ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম সালাম ভাবি, আলহামদুলিল্লাহ। তা কি মনে করে হঠাৎ দেবরের কথা মনে পড়লো? পলি তোমাকে এতক্ষণ ধরে কি বললো? তুমি আমার বোনের মতো পেকে গেছো। আমি ভাইয়াকে বলবো তোমাকে বকে দেওয়ার জন্য। তোমার ভাইয়া আমাকে বকবে না, ও আমাকে আদর করে। রাবেয়া বেগমের কথা শুনে নিবিড়ের হাসি পায়। সে হাসতে হাসতে বলে, পাশে আমার পাগলি বোন আছে, এখন ওইসব কথা বলা বন্ধ করো। বোন কি ভাববে বলো তো, যে তার ভাইয়া বড্ড ফাজিল হয়ে গেছে। তা কেন ফোন করেছিলে এবার বলো তো? তুমি তো জানো আমি বিয়ের 6 বছর পর মা হয়েছি। আজ আমার বাবুর 2 বছর বয়স। তুমি এখন আমার বাবুকে দেখনি বলবো না, ফটোতে দেখেছো। এবারে কিন্তু আমি শুনবো না। সামনের মাসে বাবুর হ্যাপি বার্থডে, সেই হিসেবে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই দিন কিন্তু অনেক লোক আসবে। তুমি কিন্তু আমার প্রধান অতিথি, তাই তোমাকে আসতে হবে। আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। তুমি যদি না আসো তাহলে আমি তোমার ভাইয়াকে ছেড়ে চলে যাব। রাবেয়া বেগমের কথা শুনে নিবিড় হাসতে হাসতে বলল, ভাবি এই ভুল করো না। আমার ভাইয়া এত সুন্দর বউ পাবে কোথায়? বাবুর বাবাকে কষ্ট দিও না। আমি চেষ্টা করছি, আসলে সামনের মাসে আমার এক বন্ধুর বিয়ে, সেজন্য ছুটি নেওয়ার কথা আছে। তা বাবুর জন্মদিন কবে? সামনের মাসে 5 তারিখে। ঠিক আছে, সমস্যা নেই। আমি 4 তারিখের মধ্যে ছুটি নিয়ে নেব। আমার বন্ধু 10 তারিখে বিয়ে, তাহলে 15 দিনের ছুটি নেব। এখন আমি রাখছি ভাবি, এই সবে অফিস থেকে ফিরলাম, এখনও কিছু খাওয়া হয়নি, শুধু 1 কাপ চা নিয়ে বসেছি। আর তারপরই আমার বোনের ফোন এলো। তা নয়নার কথাটা নিয়ে কিছু ভেবেছো? ও তো তোমাকে দেখে পুরো পাগল। তাই তুমি না করো না। মেয়েটা খারাপ নয়, তোমার অতীত কোনো সমস্যা করবে না। আমি ওকে সবটাই বলেছি, ও সব জানি। তাই এসব নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। এখন রাখছি, আমি পরে কথা বলবো। আজকে পলি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল তখন একটা ছেলে ওর পিছু নেয়। ছেলেটাকে পলির খুব চেনা চেনা লাগে। কিছুদিন আগে ছেলেটাকে দেখেছে একটা ছেলের সাথে মারপিট করতে। ছেলেটা পিছন থেকে তাকে ডাকে আর বলে, পলি, তোমার সাথে আমার কথা আছে, তুমি 1 মিনিট শুনবে আমার কথা? পলির নাম ডাকায় সে একটু অবাক হয়ে যায়। সে দাঁড়িয়ে পড়ে। শরীফুল সামনে এসে জিজ্ঞেস করে, আমার নাম শরীফুল, তোমার নাম তো পলি। হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে? শুধু নাম নয়, তোমার সম্বন্ধে অনেক কিছু জানি আমি। তোমার ভাইয়ের নাম তো নিবিড়। শরীফুলের কথা শুনে কিছু বুঝতে না পেরে পলি বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি একটু খুলে বলো তো। তুমি আমার নাম জানো, আমার ভাইয়ার নাম জানো, এত কিছু জানলে কি করে? পলির কথা শুনে শরীফুল হাসতে হাসতে বলল, আগে বলো, সত্যিটা জানতে পারলে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? আগে সত্যিটা বলুন, তারপর ভেবে দেখব আদৌ আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করব কি করব না। আমার বাবার নাম তামিম খান। এক সময় তোমরা 2 ভাই বোনে আমাদের বাড়িতে থাকতে। তারপর যখন বাবা জানতে পারলো আমি আছি, তারপর তোমরা 2 ভাই বোনে এখান থেকে চলে এলে। এবার নিশ্চয়ই তুমি চিনতে পারছো আমাকে। তাহলে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না? সম্ভব নয়। কেন? আমার অপরাধ কি? বলতে পারছি না, তবে যারা কলেজে এসে মেয়েদের পিছু লাগে তাদের ইফটিজিং করে, আমি সেসব ছেলেদের পছন্দ করি না। তুমি কোথায় দেখেছো আমাকে মেয়েদের টিটকারি মারতে, ইফটিজিং করতে? কিছুদিন আগে আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, আর সেদিন দেখেছি। সেদিন তোমাকে চেনা চেনা লাগছিল, কিন্তু মনে করতে পারছিলাম না। তোমার পরিচয় দিয়েছো, ভালো করেছো। তোমার ফেসটা আমার চেনা হয়ে গেল। আমার মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো, তাই তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। দেখো, এটা আমার কোনো দোষ নেই। আমিও তো জানতাম না আমার বাবার পরিচয় কী। তারপর মা সিদ্ধান্ত নিল, বাবার কাছে আমাকে নিয়ে এলো। তোমাদের 2 ভাই বোনকে আমি কিন্তু চলে যেতে বলিনি। তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছো, বাড়ি থেকে চলে গিয়েছো।
সেখানে আমার কিসের দোষ বলো? সেদিন কেন কলেজের সামনে মারপিট করছিলেন আগে সেটা বলুন। এই কথাটা তোমাকে বলা যাবে না। আপনি না বললেও আমি জানি, আমাকে নীলা সব কিছু বলেছে। নীলা আমার বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে ঝামেলা হচ্ছিল। এক সময় নীলাকে আমি লাইক করতাম, কিন্তু এখন আর করি না। কেন করেন না? নীলা কিন্তু খুব ভালো মেয়ে, কোনো একটা জায়গায় আপনাকেও ভুল বুঝেছে। আপনি ওর সঙ্গে কথা বলুন, সমস্যা মিটিয়ে নিন। যদি সমস্যা মিটে যায় তবে আমি বন্ধু হব, নচেত নয়। ঠিক আছে, কালকে সামনের রেস্টুরেন্টে আমি নীলার সাথে কথা বলবো, তুমি ওইখানে ওকে নিয়ে আসবে। ও কেন আমার সাথে এরকম করলো তার কারণ ব্যাখ্যা করতে বলবে। এখানে আমার কোথায় দোষ বলো? জানো, আমাকে ও থ্রেট করেছে। ও কোথা থেকে খবর পেয়েছে জানি না, আমার মা নাকি আমার বাবাকে ছেড়ে অন্য এক পুরুষের হাত ধরে চলে গেছে। এরকম কথা কেউ বলে? আমার মা কি করেছে তার জন্য দায়ী তো আমি হতে পারি না? ঠিক আছে, আমি নীলার সাথে কথা বলবো। কাল বিকাল 4টার সময় আপনি রেস্টুরেন্টের সামনে চলে আসবেন, ওখানে বসেই কথা হবে। ঠিক আছে। শরীফুল যখন কলেজের সামনে মারপিট করছিল একটা ছেলের সাথে, সেটা পলি দেখেছে। যদিও পলি তাকে প্রথমে চিনতে পারেনি, তারপর পলি যখন চলে যাচ্ছিল সেটা শরীফুলের নজরে পড়ে, ও চিনতে পারে। পলি জানতো নীলার সাথে শরীফুলের প্রেম চলছে, কোনো একটা কারণে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে। আর যে ছেলেটাকে মারধর করছিল সেই ছেলেটা শরীফুলকে উল্টোপাল্টা কথা বলেছে। তার পরের দিন ও যেচে পলির সাথে কথা বলে। পলি কলেজে নীলার সাথে দেখা করে আর নীলাকে বলে, নীলা, আজকে বিকাল 4টের সময় রেস্টুরেন্টে যাব। অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, ওই রেস্টুরেন্টের বিরিয়ানি খুব সুন্দর হয়। তোকে খাওয়ানোর দায়িত্ব আমার, কিন্তু তুই যাবি এটাই ফাইনাল। সেটা আবার তোকে বলতে হবে নাকি? পরে ছেড়ে খেতে কার ভালো লাগে না বল? তার পরের দিন পলি নীলাকে নিয়ে ওখানে যায়। তার আগে দেখে শরীফুল ওখানে চলে আসে। নীলা শরীফুলকে দেখে চলে যেতে চাইলে পলি তার হাত ধরে আর বলে, তুই এখানে বসবি, এটা আমার একটা ভাইয়া, তোদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে তোদের মিটমাট করানোর জন্য আমি তোদেরকে একসাথে করেছি। তুই কী সব বলছিস আমার ভাইয়াকে? পলির মুখ থেকে ভাইয়া ডাক শুনে নীলা বলল, ও আবার কবে থেকে তোর ভাইয়া হলো? ভাইয়া হলো মানে? ওটা আমার ভাইয়া, ওর যে বাবা আমারও সে বাবা, তাহলে তো আমার ভাইয়াই হবে। ঠিক বুঝলাম না তোর কথা, আমাকে একটু খুলে বল। তারপর পলি ওকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে নীলা বলল, তুই তো আমাকে আগে বলবি যে ও তোর ভাইয়া হয়, তাহলে ওকে আমি ফুল বুঝতাম না। তো তোর মাথাটা কে খেয়েছিল যে তুই ভাইয়ার সাথে ঝগড়া করলি? জামা বলেছিল ও নাকি কোথা থেকে খবর পেয়েছে ওর মা ভালো নয়, ওর বাবাকে ছেড়ে চলে গেছে, আবার একবার বিয়েও করেছে, এরকম নানা বিষয়ের কথা। এসে শোনার পর আমার মাথাটাই ভেঙে যায়, কারণ আমার ফ্যামিলি একটা সংস্কারী ফ্যামিলি, ওরা কখনোই মেনে নেবে না। ওর মা কি করেছে তাই দায়িত্ব ও কেন নিতে যাবে? যদিও ভাইয়াকে আমি আগে চিনতাম না, যেদিন প্রথম ওর মায়ের সাথে এসেছিল সেদিন আমরাই দেখেছিলাম। তারপর দিন আমরা ওই বাড়ি থেকে চলে এসেছিলাম, তারপর থেকে আর দেখা হয়নি। ভাইয়াকে একদিন মারপিট করতে কলেজের সামনে দেখি, তখন আমি চিনতে পারিনি। কালকে ভাইয়া আমাকে দাঁড় করিয়ে সব কথা বলে, তখন আমি বুঝতে পারি। প্রথমে আমি একটু রেগেছিলাম, কলেজের সামনে যখন মারপিট করছিল তখন আমার একদম ভালো লাগেনি। তারপর কথা বলে সব কিছু বুঝতে পেরেছি। তারপর আমি ওকে বলি, আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেই সব কিছু আমি ঠিক করে দেব, কোনো সমস্যা নেই। এমনকি নীলা, আমি তোর মায়ের সাথেও কথা বলবো। পলির মুখ থেকে সবকিছু শুনে নীলা শরীফুলের উদ্দেশ্যে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আসলে ওই কথাটা শোনার পর আমি তোমায় ভুল বুঝেছিলাম। ক্ষমা করতে পারি একটা শর্তে। কি শর্তে? আমার অতীত নিয়ে আমাকে কখনো প্রশ্ন করবে না। যার দায় আমার নয় তার দায়িত্ব নিশ্চয়ই আমি নিতে পারি না। আমি যেটা জানি না সেটা নিয়ে কেন তোমরা বারবার আমাকে প্রশ্ন করছো? শরীফুলের কথা শুনে নীলা বলল, সরি, আর কখনো হবে না। অন্যের মুখ থেকে কথা শুনে আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমি তো আগে জানতাম না তোমার সাথে পলির পরিচয় আছে, যদি জানতাম তাহলে এই সমস্যা হতো না। তারপর তিনজনে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যায়। রাতের বেলা পলি ফোন করে নিবিড়কে আর বলে, ভাইয়া তুই কি ঘুমিয়ে পড়েছিস? না, এখনো ঘুমায়নি। কেন, কি হয়েছে? এত রাতে ফোন করছিস? কি করছিস তুই? কি করব, টিভি দেখছি। কি বলবি বল? টাকা দিতে হবে, মেকআপ আনবি? না, আমার মেকআপ কেনার দরকার নেই, আমি একটা ভালো খবর দেবো বলে তোকে ফোন করেছি। বল, কি খবর দিবি?
আমরা 2 ভাই বোনে আগে যে বাড়িতে থাকতাম, এই তামিম আঙ্কেল, আজকে ওর ছেলে শরীফুলের সাথে আমার আলাপ হলো। ওকে প্রথমে আমি চিনতেই পারিনি। ওকে আমি একদিন কলেজের সামনে মারপিট করতে দেখেছিলাম, তাই ছেলেকে আমার প্রথমে একদম ভালো লাগেনি। কালকেও আমার সাথে যে এসে কথা বললো, তারপর নিজের পরিচয় দিল আর বলল ও নাকি আমাকে চেনে, আমার ভাইয়াকে চেনে। আমি প্রথম বুঝতেই পারিনি। সব কিছু বলার পর আমি বুঝলাম ও কিন্তু ভালো ছেলে। ও আমার বান্ধবী নীলার সাথে প্রেম করছিল, কিন্তু নীলা ওকে ভুল বুঝে ব্রেকআপ করে দেয় আর উল্টোপাল্টা কথা বলে। সেজন্য ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর যে বন্ধু এই কাজটা করেছিল তাকে প্রচুর পিটিয়েছে। ওর মা ভালো নয়। শরীফুল বলেছে আমার মা কি করেছে তার দায়িত্ব আমি নিতে পারছি না। আমি দেখলাম শরীফুল মিথ্যে বলতে পারছে না, ও তো ঠিকই বলছে। বল, আমি আজকে নীলাকে বলে ওদের দুজনের মধ্যে সব মিটমাট করে দিয়েছি। নীলা ওকে সরি বলেছে, ওদের মিল হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি। আমি দায়িত্ব নিয়েছি নীলার পরিবারকে আমি বুঝিয়ে বলবো, ওরা যেন নীলার সাথে শরীফুল ভাইয়ের বিয়ে দেয়। এতক্ষণ বোনের কথা মন দিয়ে শুনছিল নিবিড়। সব শোনার পর নিবিড় বলে, তাই আমার বোন এত বড় হয়ে গেছে, মানুষের উপকার করতে শিখে গেছে। খুবই ভালো হয়েছে। তা আমার বোন কি কারো প্রেমে পড়লো নাকি অন্যের প্রেমের সমাধান করছে খালি? নিবিড়ের কথা শুনে পলি হাসতে হাসতে বলল, আমি এখনো প্রেমে পড়িনি, তবে খুব তাড়াতাড়ি পড়বো। তবে ভাইয়া, শরীফুল ভাইয়ের জন্য আমি নীলাকে রাজি করিয়েছি, কিন্তু তোর ক্ষেত্রে তোর এক্স গার্লফ্রেন্ড যদি তোর জীবনে ফিরে আসে, আমি কিন্তু ওকে মেনে নেব না। ও নীলার মতো ভালো নয়, ও সত্যি একটা বাজে মেয়ে। ও তোকে যেভাবে অপমান করেছে, কষ্ট দিয়েছে, আমি ওকে কখনোই ক্ষমা করব না। পলির কথা শুনে নিবিড়ের কষ্ট হলো। সে বোনকে বলল, আমি তোর সাথে পরে কথা বলবো, এখন রাখছি। অনেক রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়। আর রাত জেগে ফোন ঘাটবি না, একদম শরীর খারাপ করবে। আজকে নিবিড় তখন ডিউটিতে ছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। দেখে তার বন্ধু তন্ময় ফোন করেছে। সে হাসি মুখে ফোন রিসিভ করার বলে, আসসালামু আলাইকুম তন্ময়, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা তুই কেমন আছিস? আমি ভালো আছি। তা তুই কোথায় আছিস এখন? কি আর বলবো তোকে, বউকে নিয়ে শপিং মলে এসেছি, সামনে বিয়ে কেনাকাটা করতে। ও, তাহলে ভালোই এনজয় করছিস। কি আর এনজয় করব বল, বউ এমনিতে একটু লাজুক টাইপের, কম কথা বলে। তার চেয়ে আমার শালের কথাবার্তা ভালো। আমি তো বারবার আমার শালের প্রেমে পড়ে যাচ্ছি। তা তোর শালি আছে তোদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে আছে। তোর হবু ভাবির সাথে কথা বল। আরে না না, এখন কথা বলবো না, বিয়েতে যাচ্ছি, তখন দেখা হবে। এখন আমি রাখছি। আরে আমি তোর কথা ওদেরকে বলেছি যে আমার একটা খুব ভালো ফ্রেন্ড আছে, আমার সাথে একই ডিপার্টমেন্টে কাজ করে। প্লিজ তুই না করিস না, একটু কথা বলে দেখবি, তোর ভালো লাগবে। কিছুটা জোর করেই তন্ময় নিবিড়ের সাথে নিধির কথা বলায় নিধি ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। তা আপনারা সব ভালো আছেন? সবাই বলতে আমার পরিবারে শুধু আমি আর আমার বড় আপু, আর তো কেউ নেই। আপু আমাদের সাথেই আছে। আপনার ফ্রেন্ড যত কথা বলে তার অধিকাংশ জুড়ে শুধু আপনিই থাকেন, তাই আপনাকে দেখতে খুব ইচ্ছে করেছে। তাই আপনি কিন্তু বিয়েতে অবশ্যই আসবেন। আমার তরফ থেকে আপনাকে দাওয়াত করা রইল। তারপরে ওখানে উপস্থিত ওর আপুকে উদ্দেশ্য করে নিধি বলল, আপু, তুই এই ভাইয়ার সাথে একটু কথা বল, আমার বিয়েতে তুই দাওয়াত কর। এটা তন্ময়ের বেস্ট ফ্রেন্ড, একে তন্ময় মিস্টার খান বলে ডাকে। ভাইয়া, আপনার পুরো নাম কি? নিবিড় কিছু বলতে যাবে কি, তার আগে সুরভি বলে, দে ফোনটা, ওনার সাথে কথা বলছি। নিধির কাছ থেকে ফোনটা নিয়ে সুরভি বলে, হ্যালো খান সাহেব, আমার বোনের বিয়েতে আপনার কিন্তু আসা চাই। আমি তন্ময়ের মুখে থেকে অনেক কথা শুনেছি আপনার নিয়ে, তাই আপনাকে দেখার খুব ইচ্ছা। আপনি ওনাকে গল্প করছেন, এক সময় আপনিও বড়লোকের ছেলে ছিলেন, তারপর আপনি গরিব হয়ে গেছেন। লড়াই করে অনেক কষ্টে আপনি একজন আইপিএস অফিসার হয়েছেন, তাই আপনাকে দেখার খুব ইচ্ছে। কারণ আপনার ভাগ্যটা অনেকটা আমার মতো। আপনি উঠে দাঁড়িয়েছেন, আমি কিন্তু এখনও উঠতে পারিনি। আমি জন্মেছি
বড় লোকের মেয়ে হয়ে বিলাসিতার মধ্যে বড় হয়েছি। এখনও সেই সব দিন নেই। আমার বাবা মারা গেছে, আমার মাও মারা গেছে। আমাদের বিজনেস ছিল, সেসব মিথ্যে কথা বলে আমাদের সাথে নিয়েছে আমাদের কোম্পানির ম্যানেজার। আমাদের সাথে চিটিং করেছে। আমি অনেক লড়াই করছি, কিন্তু এখনও জিততে পারিনি। আর পারবো কিনা জানি না। এখন শুধু আমাদের বাড়িটাই আছে, আর কিছুই নেই। আমি অনেক কষ্টে কোম্পানিতে কাজ পেয়েছি, আর সেখান থেকে লোন নিয়ে বোনের বিয়ের আয়োজন করেছি। তন্ময় ভালো ছেলে, ওর কোনো ডিমান্ড নেই, কিন্তু আমাদের তো কিছু নিয়ম আছে। কিছু গেস্টকে নিমন্ত্রিত করতে হবে। বোনের বিয়ে বলে কথা। আমার বাবার স্বপ্ন ছিল খুব জাঁকজমক করে আমাদের দুই বোনের বিয়ে দেবে। তাই বাবার ইচ্ছেটাকে সম্মান দিতে আমি এই কাজ করছি। আপনার দাওয়াত রইল। আপনি কিন্তু অবশ্যই বিয়েতে আসছেন। আমি শুনেছি আপনি ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুর জেলার বাসিন্দা, আমিও এই জেলার বাসিন্দা। সমস্যা নেই, আপনি অবশ্যই আসছেন ভাইয়া। আমি আপনার কাছ থেকে কিছু টিপস নেব, যাতে আমি উঠে দাঁড়াতে পারি আর লড়াই করতে পারি। কতদিন পর নিবিড় এই পরিচিত কণ্ঠস্বর শুনল। সে কিছুটা ইমোশনাল হয়ে গেল। কিছু বলতে যাবে কি, অতীতের কিছু কথা তার মনে পড়ে গেল। তাই তার কিছু কথা বলতে ইচ্ছা করলো না, শুধু বলল, ম্যাডাম আমি এখন রাখছি, পরে কথা বলবো। কথাটা বলে নিবিড় সুরভিকে কোনো কিছু কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সুরভি তন্ময়কে এসে বলল, তন্ময়, আপনার বন্ধু তো আমার সাথে কথাই বলল না। আমি শুধু একাই বলে গেলাম, জানি না ওই কিছু মনে করলো কি না। তবে ওনাকে সরি বলে দেবেন, কারণ ওনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। প্রথম পরিচয়, নিজের সম্বন্ধে এত কথা না বললেও চলতো। আসলে আমি তোমার মুখ থেকে ওনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তাই মনে হলো ওনাকে কথাগুলো বলি। উনিও তো আমার মতো উঠে দাঁড়িয়েছে, কিন্তু উনি তো কোনো রেসপন্স করলেন না। যাই হোক, আপনি একটু ওনাকে বলবেন যেন আমাকে ক্ষমা করে দেয়। এভাবে কথা বলা আমার উচিত হয়নি। ও এসব বিষয়ে ভাবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি ওকে চিনি আজ দীর্ঘ 5 বছর। আমরা একই সাথে কাজ করছি। ট্রেনিং চলাকালীন দিল্লিতে ওর সাথে আমার আলাপ হয়েছে। ডিউটি শেষে নিজের ফ্ল্যাটে এসে নিবিড় অতীতের কিছু কথা ভাবতে থাকে। সুরভির সাথে প্রথম আলাপ, যেটা তার কাছে খুব সুখময় ছিল না। সামান্য ভুলের জন্য ওয়েটার ভেবে কত অপমান করেছিল। প্রথম থেকে বুঝতে পেরেছিল ও একটা অহংকারী মেয়ে, তারপরও না চাইতে ওকে ভালোবেসে ফেলে। এসব যখন চিন্তা করছে, তখন হঠাৎ রুদ্রর ফোন যায় তার কাছে। আর রুদ্র বলে, হ্যালো নিবিড়, কেমন আছিস? আমি ভালো আছি রুদ্র ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জানিস, একটা গুড নিউজ জানাবো বলে তোকে ফোন করেছি। কি গুড নিউজ রুদ্র ভাইয়া? আমার প্রমোশন হয়েছে, আমি ব্যাংকের ম্যানেজার হয়েছি। তাই? কংগ্রাচুলেশনস ভাইয়া, খুব ভালো লাগলো শুনে। আমি তো জানি ব্যাংকের চাকরিটা তোমার স্বপ্ন ছিল। আর সেটা বুঝি তোর জন্য। তুই যদি সরে না যেতিস তাহলে হয়তো আমার স্বপ্ন পূরণ হতো না। সেই জন্য গুড নিউজটা সবার আগে আমি তোকে জানালাম। তা তুই কবে আসছিস এখানে? যাব খুব তাড়াতাড়ি। 15 দিনের ছুটির আবেদন করেছি। আমার এক বন্ধুর বিয়ে আছে, আর আমার ভাইয়ের ছেলের জন্মদিন, তাই ভাবছি তখনই যাব। ঠিক আছে, তুই যখন আসবি আমাকে বলবি। আমি ভাবছি আমার প্রমোশনের জন্য বাড়িতে একটা পার্টি দেব, তবে সুরভিকে দাওয়াত করব না, তুই নিশ্চিত থাকতে পারিস। ও তোর সাথে যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি। আমরা ওদের সাথে সম্পর্ক রাখিনি। ওর বাবা যখন মারা যায় আদিরা একবার গিয়েছিল, তবে শুনেছি সুরভি এখন খুব আফসোস করে। অহংকারের পতন হয়েছে, এবার গরিব হওয়ার কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস? তবে আমি তো তোকে সবসময় সাপোর্ট করি, তাই আজকেও করি। ঠিক আছে ভাইয়া, এখন রাখছি। ভাবিকে বলবে আমি ওখানে গেলে অবশ্যই তোমাদের সাথে দেখা করব। সুরভির বোন নিধির বিয়ে লেগেছে, বাড়িতে এসে দাওয়াত করে গিয়েছে। তোর ভাবি যাবে, আমি যাব না। রাতের দিকে পলি ঘুমিয়েছিল। হঠাৎ ফোনটা বেজে ওঠে। দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। সে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করার বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি কুন্তল বলছি। কে কুন্তল?
সে কি এরই মধ্যে ভুলে গেলেন? ভুলে যাওয়া রোগ আছে বুঝি? শপিং মলে ধাক্কা লেগে কাঁচের শেষটা ভেঙে গেল, তার জন্য আমাকে 150 টাকা জরিমানা করলেন। ফোনটা রিচার্জ করে দিলাম, মনে পড়ছে না? কুন্তলের কথা বুঝতে পেরে ঘুম থেকে উঠে পড়ে পলি আর বলে, সরি ভাইয়া, এত রাতে ফোন করেছেন কেন? এই আমাকে ভাইয়া বলে ডাকবে না, আমি তোমার ভাইয়া হই না। তাহলে কি বলে ডাকবো? কালকে দেখা করতে পারবে? তাহলে বলে দিতাম কি বলে ডাকতে হবে। কেন, আবার ধাক্কা মারবেন বলে? হুম। এবার ধাক্কা মারলে শুধু 150 টাকা দিয়ে রিচার্জ করলে হবে না, অনেক টাকা দিয়ে রিচার্জ করতে হবে। কারণ আমার ফোনে নেট নেই, আমি অনেক কিছু জিনিস দেখতে পাই না। আমার ভাইয়া আমাকে ফোনে নেট ভরতে বারণ করেছে, বলেছে সবসময় ফোন ঘাটলে শরীর খারাপ করবে। সেজন্য শুধু ফোন যাতায়াত করার জন্য ছোট্ট একটা ফোন কিনে দিয়েছে আর অল্প টাকা দিয়ে রিচার্জ করে দেয়। আপনি বলুন, আমি বড় হয়েছি, একটা বড় ফোনের দরকার নেই? আমি কলেজে পড়ি, কিন্তু আমার ভাইয়াকে এসব কিছু বললে কি হয়? সে তো কিছুতেই বোঝে না। এবার ধাক্কা মারলে আমাকে বড় ফোন কিনে দিতে হবে, যাতে আমি ভিডিও কল করতে পারি, ইউটিউব ব্যবহার করতে পারি, ফেসবুক করতে পারি। পলির কথা শুনে কুন্তল হাসলো আর বলল, ঠিক আছে ম্যাডাম, আগে কালকে ধাক্কা মারি, তারপর ফোন কিনে দিব, আর অনেক বড় ফোনই কিনে দিব। এখন ঘুমিয়ে পড়ো ভালো মেয়ে হয়ে, কাল কথা বলবো, বাই। তার পরের দিন পলি কুন্তলের দেওয়া ঠিকানায় যায়। কুন্তল আগে থেকে সেখানে ছিল। পলি যেতে কুন্তল একটা দামি প্যাকেট ভরিয়ে দেয় আর বলে, এতে একটা মোবাইল আছে, আমার নাম্বার সেভ করে দিয়েছি আর রিচার্জ করে দিয়েছি। তুমি যা যা চাইছিলে এতে সবটাই পাবে, আর আমাকে টাকা দেওয়ার চেষ্টা করবে না। তোমাকে দিয়েছি কারণ তোমাকে আমার ভালো লাগে, আর কিছু জানতে চেও না, বাকি কথা পরে হবে। কুন্তলের কথা শুনে পলি বলল, ধাক্কা না মেরেই ফোন কিনে দিলেন, খুব ভালো মানুষ তো আপনি। আমি একটু এরকমই। কি খাবে বলো? কিছু খেতে ইচ্ছা করছে না। আজকে ভাবি বাপের বাড়ি থেকে অনেক খাবার এসেছে, আমি পেট পুরে খেয়েছি, তাই এখন কিছু খেতে ভালো লাগছে না। ঠিক আছে, আজকে আমার একটা মিটিং আছে, একটা ক্লায়েন্ট আসবে এখানে, ওর সাথে মিটিং করব, তুমি চাইলে থাকতে পারো। ও, আপনি কি বিজনেস করেন? হ্যাঁ, কেন? ও, এসব আমি আবার বুঝি না। ঠিক আছে, আমি এখন আসছি। পলি উঠতে যাবে কি তামিম খান ওখানে আসে আর পলিকে দেখে জড়িয়ে ধরে আর বলে, আমার মাটা কেমন আছে? কত বড় হয়ে গেছে। কি রে, এত অভিমান? তোদের দুই ভাই বোন সেই যে চলে এলি, আর একবারও দেখা করলি না। নিবিড় কেমন আছে? ও কি করছে? তামিম খানের কথা শুনে পলি কান্না করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আমার তো খোঁজ নাওনি বাবা। হ্যাঁ রে, ভুল তো আমারই ছিল, তোদের আটকানো উচিত ছিল। নিজের ছেলেকে কাছে পেয়ে তোদের কথা সত্যি আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন নিবিড়ের খবর কি বল, ও কি করছে? ভাইয়া চাকরি করে, দিল্লিতে থাকে। ও তাই বুঝি, খুব ভালো হয়েছে। নিবিড় তো মেধাবী স্টুডেন্ট, আমি জানি ও একদিন বড় হবে। নিবিড়ের ফোন নাম্বারটা দে, আমি ওর সাথে কথা বলবো। ও কোথায় থাকে আমাকে জানতে হবে। সামনের সপ্তাহে আমি দিল্লিতে যেতে পারি, তাহলে ওর সাথে দেখা করব। পলির কাছ থেকে নিবিড়ের ফোন নাম্বার নেয়। পলি ওখান থেকে চলে যায়। কুন্তল এতক্ষণ চুপচাপ ওদের কথাবার্তা শুনছিল। পলি চলে গেলে কুন্তল তামিম খানকে উদ্দেশ্য করে বলে, স্যার কিছু মনে করবেন না, আপনি পলি মেয়েকে বলেছিলেন, কিন্তু পলি একদিন বলেছিল ওর নাকি বাবা মা কেউ নেই, তাহলে আপনার মেয়ে হলো কি করে? কুন্তলের কথা শুনে তামিম খানের চোখ ছলছল করে বলল, সে অনেক বড় ঘটনা, শুনবে তুমি? তারপর তামিম খান কুন্তলকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে কুন্তল বলে, এই ঘটনাটা আমি বাবার মুখে শুনেছিলাম, তবে পলি সেই মেয়ে আমি জানতাম না। তুমি পলিকে চিনলে কি করে? ওর সাথে আমার একটা শপিং মলে আলাপ হয়েছিল। শুধু আলাপ হয়েছিল, আর কিছু নয়? আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। তামিম খানের কথা শুনে কুন্তল লজ্জা পায়। সেটা দেখে তামিম খান বলে, অত লজ্জা পেতে হবে না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। পলি খুব ভালো মেয়ে, ওইরকম মেয়েকে বৌমা হিসেবে পেলে তোমার বাবা মার জীবন ধন্য হয়ে যাবে। আমি তো নিজের হাতে ওকে মানুষ করেছি। ও যখন 1 বছর বয়স তখন থেকে আমার কাছে ছিল। আমার থেকে ভালো করে ওকে কেউ চেনে না, তাই আমি বলছি ওকে বিয়ে করলে শুধু তুমি নয়, তোমার পুরো পরিবারই সুখী হবে। রাতের বেলা পলি দেখে তার ফোনে মেসেজ এসেছে। কুন্তল নাম সেভ করা আছে। সে নাম্বার থেকে মেসেজ করেছে, লিখেছে 1 ধাক্কা দিতে।
তুমি আমার মনটা কেড়ে নিলে, আর আমি দ্বিতীয় ধাক্কা দিতে চাই না। যেদিন প্রথম দেখি সেদিন ভালো লেগে যায়, আর মনে মনে ঠিক করে নিই এই মেয়েকে আমার জীবনসঙ্গী বানাবো। তুমি রেডি থাকবে, খুব তাড়াতাড়ি আমার ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়ি যাব। আমি তোমার বাবা অর্থাৎ বিজনেসম্যান তামিম খানের মুখ থেকে সব কথা শুনেছি, আমার কোনো অসুবিধা নেই। তাই তুমি না বলবে না, হ্যাঁ বলবে আর রেডি থাকবে আমার সহধর্মিণী হওয়ার জন্য। এদিকে তামিম খান দিল্লি যায় সে নিবিড়কে ফোন না করে নিবিড় যেখানে থাকে সেখানে দেখা করতে। ফ্ল্যাটের কলিং বেল বাজতে নিবিড় দরজা খুলে দেয়, আর সামনে তামিম খানকে দেখতে পেয়ে নিবিড় একটু অবাক হয়ে যায়। সেটা দেখে তামিম খান বলে, কি রে, চিনতে পারছিস না? বুড়ো হয়ে গেছি বল? তামিম খানের কথা শুনে নিবিড় হাসলো। সে পা ধরে তাকে সালাম করলো, তারপর জিজ্ঞেস করলো, তা হঠাৎ এখানে কোথায়? সন্তান এটা ভুলে যায় বাবাকে, কিন্তু বাবা কখনো ভুলে না। তারপর এক রাশ অভিমান ঝরে পড়ে তামিম খানের মুখ থেকে। সে বলে, হ্যাঁ রে, এত নিষ্ঠুর হলি কি করে? আমি কি লোকটা খুবই খারাপ? কি করে ভুলে গেলি? এতদিন তো বাবা বলেই ডেকেছিস, মনে পড়লো না একবারও এই বাবার কথা? এত অভিমান তোদের? মানছি আমি দোষ করেছি, আসলেই শরীফুলকে দেখে আমি এতটাই আনন্দিত হয়েছিলাম, তোদের দুই ভাই বোনের কথা কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম। তারপর যখন খোঁজ নিয়ে জানতে পারলাম তোরা নাকি চলে গেছিস, আমি সেদিন থেকে খুব কষ্টে আছি। আজ 5টা বছর কি করে যে কাটিয়েছি আমি জানি। আমি অনেকভাবে তোদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুই তো ফোন সুইচ অফ করে রেখেছিস। আর সেদিন আমার একটা বিজনেস পার্টনারের সাথে দেখা করতে গিয়ে পলিকে দেখলাম, ওর সাথে ফোন নাম্বার নিয়ে পলি বলছিল তুই নাকি দিল্লিতে আছিস। আমি বললাম আমি তো 2 দিন পর দিল্লি যাব, ওর সাথে দেখা করব। তুই কিন্তু তোর ভাইয়াকে ফোন করে কিছু বলবি না। তারপর নিবিড় তামিম খানকে ভেতরে নিয়ে আসে। তামিম খান খুব খুশি হয়। সে নিবিড়কে বলে, আমি জানি তুই অনেক বড় হবি, তোর মধ্যে সম্ভাবনা ছিল, আজ তুই তা হয়েছিস। আমি যে কত খুশি হয়েছি তা কি করে বলবো। আমি শুধু আল্লাহকে ডাকতাম আর বলতাম 2 ভাই বোন যেখানেই থাকুক তুমি ওদের ভালো রেখো। জানিস নিবিড়, আমার মেয়ে পলি এখন কত বড় হয়ে গেছে, সে এখন প্রেমও করছে। তামিম খানের মুখ থেকে এই কথা শুনে নিবিড় বলে, তুমি কি বলছো বাবা? সরি আঙ্কেল। আঙ্কেল নয়, বাবা বলে ডাকবি। তোদের 2 ভাই বোনের মুখ থেকে ওই ডাকটাই শুনতে চাই। তবে কুন্তল ভালো ছেলে, ও আমার বন্ধুর ছেলে, তোকে চিন্তা করতে হবে না। আমি ওর বাবার সাথে কথা বলবো, ওদের বিজনেস আছে। ওর বাবা আমার থেকে বয়সে বড়, ও আগেই বিজনেস শুরু করেছে, তার কিছুদিন পর আমি করেছি। ওদের বিজনেস যদিও আমাদের থেকে বড়, আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। ও ওর মতন ব্যবসা করে, আমি আমার মতন ব্যবসা করি। কুন্তল সিঙ্গাপুর থেকে স্টাডি করে গেছে, বাবার বিজনেসের হাল ধরছে। খুব ভালো ছেলে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। তুমি যখন আছো আমার কোনো চিন্তা নেই। এই কথাটা মনে থাকে যেন। আমি দাঁড়িয়ে থাকে পলির বিয়ে দেব, বোনের বিয়ে হয়ে গেলে তোকেও বিয়ে দেব। পলি বলেছিল তুই নাকি ফ্ল্যাট কিনেছিস কলকাতায়। কিন্তু ওরা আমাদেরকে ওদের বাড়ি থেকে আসতে দিতে চাইছে না। ওরা খুব ভালো মানুষ, ওরা আমায় আগেই 2 ভাই বোনকে আশ্রয় দিয়েছিল, এখন বন্ধুদের সাথেই আছে। আমি 2 বছর ওখানে যাইনি, সামনের মাসে যাব। ফ্ল্যাটে কেন পড়ে আছে? রাবিয়া ভাবি বলেছে বিয়ের পর শিফট হতে, তার আগে যেন ওই ফ্ল্যাটে আমরা না থাকি। জানিস আমার ছেলে শরীফুল দুঃখ করে বলে আমি এলাম বলেই ওরা চলে গেল। আমি তোমার কাছে না থাকলেই ভালো হতো, তাহলে ওরা 2 ভাই বোনে তো থাকতে পারতো। তুই এবার যখন যাবি আমাদের বাড়ি যাবি, শরীফুলের সাথে আলাপ করিয়ে দেব। ও খুব ভালো ছেলে, অনেকটা তোর মতন, খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়, বিজনেসে আমাকে হেল্প করে। সকালবেলা ঘুম থেকে উঠে কলিং বেলের শব্দ হতেই দরজা খুলে দেয় পলি। আর দরজা খুলেই সামনে ভাইয়াকে দেখে সে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে, ভাইয়া তুই আসবি আমি তো ভাবতেই পারিনি। তুই তো কাল রাতে বললি হঠাৎ কাজ পড়ে যাওয়ায় তুই আসবি না। পাগলি, আমি যদি বলতাম তাহলে তো সারপ্রাইজ থাকতো না, তাই তো বলিনি। নিবিড় 2 বছর পর বাড়িতে এসেছে, সবাই খুব খুশি। শামসুর চৌধুরীর ছেলের জন্মদিন, সেই উপলক্ষে বাড়িতে অনেক গেস্ট এসেছে। রাবিয়া একটা মেয়েকে ধরে নিয়ে আসে আর নিবিড়ের সাথে আলাপ করিয়ে দেয়। নিবিড়কে বলে, নিবিড়, আমি এর কথা তোমাকে বলেছিলাম,
এ তোমাকে দেখেছে দেখে তোমার প্রেমে পড়ে গেছে, বারবার তোমার কথা জিজ্ঞাসা করে। আমি আর ঝামেলা নিতে পারছি না, তাই তোমার সাথে আলাপ করালাম। তুমি এবার ওর সাথে কথা বলে ওকে বুঝে নাও। রাবেয়ার কথা শুনে নিবিড় মেয়েটার দিকে তাকায়, দেখে মেয়েটা মুচকি হাসছে। নিবিড় কিছু বলার আগে মেয়েটা বলে, হাই, আমার নাম নয়না। আমি রাবেয়া আপুর মুখ থেকে তোমার কথা অনেক শুনেছি। তারপর তোমাকে ওদের ফটো অ্যালবামে দেখেছি। প্রথম দেখে তোমাকে ক্রাশ খেয়েছি। আজকে তোমাকে দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো। আমি অনেকবার ফোন নাম্বার চেয়েছি তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু আপু আমায় দেয়নি। আজকে দেখো তোমার সাথে আমার দেখা হয়ে গেল। নয়নার কথা নিবিড়ের ভালো লাগলো না। এরকম গায়ে পড়া কথাবার্তা নিবিড় পছন্দ করে না। সে নয়নাকে বলল, ধন্যবাদ ম্যাডাম আমাকে পছন্দ করার জন্য। তাহলে আমার বন্ধু হবে তো? আমি ছেলেটা ভালো নই, আমি কখনো ভালো বন্ধু হতে পারি না, তাই আমার সাথে বন্ধুত্ব না করাই ভালো। সেইটা আমি বুঝে দেব তুমি ভালো কি খারাপ। তবে তোমার মুখের ফেসটা দেখে মনে হয় তুমি খুবই ভালো, তাই তোমাকে আমার বন্ধু হতেই হবে। নিবিড় ও নয়না কিছুক্ষণ কথা বলল। নিবিড় একটা অজুহাত দিয়ে ওখান থেকে চলে গেল। নয়নাকে ঠিক ওর ভালো লাগেনি, কিন্তু নয়না যেন আরো আঠার মতো ওর পিছনে লেগে আছে। এদিকে নিধি সুরভিকে বলছে, আপু, আমার বিয়েতে এত আয়োজন করছিস, কোথা থেকে এত টাকা পাবি? তুই আমার আদরের ছোট্ট বোন, তোর বিয়েতে খরচ করব না? আজ বাবা মা নেই বলে সাধারণভাবে তোর বিয়ে দেব? তোর কতদিনের স্বপ্ন ধুমধাম করে তোর বিয়ে হবে, তাই তোর কোনো ইচ্ছা আমি অসম্পূর্ণ রাখবো না। বাবা মার ইচ্ছে ছিল তাদের মেয়েদের বিয়েতে অনেক বড় আয়োজন করবে, তাই বাবা মার ইচ্ছেকে আমায় সম্মান জানাতেই হবে। আপু, বাবা মায়ের ইচ্ছে ছিল তার বড় মেয়ের বিয়েতে ধুমধাম করে বিয়ে দেবে, কিন্তু তুই বিয়ে করলি না, অথচ আমার বিয়ের জন্য সব কিছু করছিস। নিধির কথায় সুরভি ম্লান হাসলো আর বলল, আমার বিয়ের ফুল এখনো ফোটেনি, তাই হয়নি। সৃষ্টিকর্তা সব কিছু ঠিক করে রাখে, তাই আমি চিন্তা করি না। যখন হবার তখন হবে। এখন তোর বিয়ে নিয়ে আমার বেশি চিন্তা। ভাগ্যে আমি আনোয়ার চাচাকে কথাটা বলেছিলাম, তাই তো এত বড় ছেলের সাথে যোগাযোগ হলো। আমাদেরকে আছে বল পাশে দাঁড়াবার। ভালো ছেলে আমাদের বিয়ে করবে। বাবা মারা গেল, মাও চলে গেল, আর আমরা দুই বোন অনাথ হয়ে পড়ে রইলাম। খুব কষ্ট হয় রে মাঝে মাঝে। এগুলো না হলেও তো চলতো। বড্ড নিষ্ঠুর এই পৃথিবী, কেন যে কষ্ট দেয় কে জানে। বাবা একা থেকে চালাক ছিল আর অন্যদিকে বোকা। তা না হলে ম্যানেজার চাচাকে চোখ বুজে বিশ্বাস করতে পারে? কথা বলতে বলতে সুরভির দু চোখে জলে ভরে গেল। নিধি তার আপুর চোখে জল মুছে দিয়ে বলল, আপু, তুই দুঃখ করিস না, আমার বিয়ে হয়ে যাক, তারপর আমি তোর ভালো ছেলে দেখে বিয়ে দেব। তুই যেমন বড় ভাইয়ের দায়িত্ব পালন করছিস, আমিও তাই করব। ছোট বোনের কথায় সুরভি হেসে ফেলল আর বলল, অত উপকার করতে হবে না, আমি তোকে সুখী দেখতে চাই। তুই সুখী হলেই আমি সুখী হব। আমি জানি তোর কোথায় কষ্ট, তুই মুখে না বললেও আমি বুঝতে পারি। তুই নিবিড় ভাইয়াকে আজও ভুলতে পারিসনি, তাই না আপু? সত্যি আমি তাকে এখনো ভুলতে পারিনি। তাই তো মাঝে মাঝে মনে হয় সেই দিন ওকে আমার বিশ্বাস করা উচিত ছিল, ওর কথা শোনা উচিত ছিল। আমি যে কেন ওকে ভুল বুঝলাম আমি আজও তা জানি না। আমি শুধু বাবাকে দোষ দেব না, আমার বাবাকে বোঝানো উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। আমার মধ্যে অহংকার ছিল, বড়লোকের মেয়ে হয়ে জন্মেছি, বড়লোক ছেলের বউ হব। আর ওই অহংকারটাই আমার জীবনের পতনের কারণ। যেখানে আমাদের জুয়েলারি ব্যবসা কত লোক কাজ করত, সেখানে আজকে আমাকে অন্য কোম্পানিতে কাজ করতে হচ্ছে। এরই নাম কপাল, বুঝলি বোনু? আর ওইসব কথা ছাড়, তোর জামাই ফোন করেছে? না, এখনো পর্যন্ত করেনি, তবে বলেছে করবে। ও না করলে তুই তো করতে পারিস। পাগল নাকি তুই? এসব গায়ে পড়ে প্রেম আমার দ্বারা হবে না। যদি সেরকম ইচ্ছা হতো তাহলে কি সম্বন্ধ করে আমার বিয়ে হতো? কলেজে তো
কত ছেলে আমার পেছনে লাগে, আমি এসব পাত্তা দেই না। বলতে পারিস পছন্দ করি না, তবে জামাইয়ের প্রতি এখনো সে রকম ফিলিংস আসেনি। আশা করি বিয়ের পর এসে যাবে। সবে তো শুরু, দেখা যাক কি হয়। জানিস বোন, তুই আমার থেকে ছোট হলে তুই অনেক বেশি ম্যাচিওর। তুই যেটা তাড়াতাড়ি বুঝতে পারিস, আমি সেটা দেরিতে বুঝি, কেন জানি না। সুরভির কথা শুনে নিধি হাসতে হাসতে বলল, আসলে 19 বছরের প্রেমটা শুরু করেছিস তো, সেই জন্য বয়সে প্রেমে পড়লে এই ভুলটা হতো না। হয়তো তোর কথাটাই ঠিক। সুরভি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। বোনের বিয়ের জন্য ওর অনেক স্বপ্ন, সাথে না থাকলেও সাধ্য আছে। তাই বোনের বিয়ের জন্য সুরভি তার কোম্পানিতে লোনের আবেদন করে। আজকে সুরভি অফিসে এলে অফিসের বস কুন্তল তাকে ডেকে পাঠায়। সুরভি অফিসের বসের পারমিশন নেয় আর বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার, আমাকে ডেকেছেন? সুরভি, তুমি আমার কোম্পানিতে লোনের আবেদন করেছো, আমি কি জানতে পারি কারণটা? স্যার, আমার ছোট বোন নিধির বিয়ে, তাই আমি লোন নিচ্ছি। বোনের বিয়ের জন্য লোন? হ্যাঁ স্যার, আপনি তো সবই জানেন, আমি নতুন করে কি বলবো। দেখো সুরভি, তুমি 3 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছো, এরই মধ্যে এত টাকা লোন? তুমি আমার বাবার বন্ধুর মেয়ে, আর বাবার সুপারিশে আমি তোমাকে চাকরি দিয়েছি। আর তুমি নিশ্চয়ই জানো আমি এই কোম্পানি অনেক কষ্ট করে তৈরি করেছি। এই বিষয়টা তুমি একটু ভাববে। তুমি 5 লাখ টাকা লোন চেয়েছো, আমি 5 লাখ টাকা দিতে পারবো না, আমি 3 লাখ টাকা ব্যবস্থা করতে পারি। তুমি জানো আমার স্বপ্ন একটা সফল বিজনেসম্যান হওয়া, আর সেই লক্ষ্য আমি এগোচ্ছি। আমি সিঙ্গাপুর থেকে স্টাডি নিয়েছি, নিজের চেষ্টায় বিজনেস খুলেছি, তাই সেটা যাতে শেষ না হয়ে যায়। তুমি একটু দেখবে, আমি 3 লাখ টাকা দিচ্ছি, তুমি ম্যানেজ করো। কুন্তলের কথা শুনে সুরভি বলল, ঠিক আছে স্যার, আপনি তাই দিন, বাকিটা আমি দেখছি। বেশি আয়োজন করছো কেন? তোমার যেমন সামর্থ্য তেমন করো। স্যার, বাবা মার ইচ্ছে ছিল আমাদের 2 বোনের বিয়েতে অনেক আয়োজন করবে। আমি তো আপাতত বিয়ে করছি না, তাই বাবার ইচ্ছে পূরণ করি। ছেলে ভালো, আনোয়ার চাচাই সম্বন্ধ করেছে, তাই যেভাবেই হোক আমি আমার বোনের জাঁকজমক করে বিয়ে দেব। সুরভি, তুমি সত্যি একটা ভালো মনের মেয়ে, আমি তোমাকে রেসপেক্ট করি। তোমার মতো বড় আপু থাকলে সব বোনেরাই সুখী হবে। আমি শুনেছি আনোয়ার চাচার মুখ থেকে ছেলেটা ভালো চাকরি করে। তারপর কুন্তলের কোম্পানি থেকে সুরভিকে 3 লাখ টাকা লোন দেয়। সুরভি তার মায়ের গয়না অনেক কষ্ট করে রেখে দিয়েছিল, তার কিছু বিক্রি করলো আর কিছু তার বোনকে দিল। বিয়েতে নিবিড় আসেনি। রিসেপশনের দিন যে হোটেলের রিসেপশনে আয়োজন করা হয় সেখানে পৌঁছায়। সুরভি সেদিন লাল টুকটুকে একটা জামদানি শাড়ি পরেছে, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, খুব নর্মাল লুক। সুরভিকে দেখতে খুব সুন্দর লাগছে। তাকে দেখে নিধি বলে, আপু, তোকে কি সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে বিয়ের কোণে আমি নয় তুই। মাশাআল্লাহ আপু, যেন আমার আপুর ওপর কারোর নজর না লাগে। বোনের কথা শুনে সুরভি হাসে আর বলে, তোর এই আপুর দিকে কেউ তাকাবে না। কেন? আমার আপু কি বুড়ি হয়ে গেছে? সবই তো 25 বছর বয়স। দেখবি তোকে তোর জামাই খুবই ভালোবাসবে। নিধি আর সুরভি যখন কথা বলছিল একজনের চোখ আটকে ছিল, সেও দেখছিল সুরভিকে। হঠাৎ সুরভির এক খালাকে দেখতে পেয়ে সেখানে যায় আর একটা ওয়েটারের সাথে ধাক্কা লাগে। ওয়েটারের জুসের গ্লাস থেকে সমস্ত জুসটা সুরভির শাড়িতে পড়ে। সুরভি শান্ত সুরে ওয়েটারকে বলল, দেখে শুনে কাজ করবে তো, জুসটা পরে আমার শাড়িটা নোংরা হয়ে গেল। তখন পাশে দাঁড়িয়ে থাকা সুরভির এক খালা বলল, অত মিষ্টি করে কথা বললে ওদের সাথে হবে না, মার না টেনে একটা চড়, তাহলেই বুঝতে পারবে একটু দেখে শুনে কাজ করতে পারে না। হোটেল মালিককে বলে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। তখন সেই ওয়েটারের ছদ্মবেশী নিবিড় বলে, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আর মালিককে বলবেন না, আমার চাকরি চলে গেলে আমি বউ বাচ্চাদের খাওয়াতে পারবো না, আমাকে রাস্তায় ভিক্ষা করতে হবে। আরে তুই তো ভিখারির বাচ্চা, তোদের ভিক্ষা করাই ভালো। এসব হোটেলে কে তোদের কাজ দিল? সুরভি তখনই নিবিড়কে দেখেনি। মণি খালার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা সুরভি বলল, খালা, ও তো সরি বলেছে, হয়তো দেখতে পায়নি তাই ধাক্কা মেরেছে। মানুষ মাত্রই ভুল করে, আর যেহেতু ক্ষমা চেয়ে নিয়েছে
আর তুমি কিছু বলো না। ওর কাছে কাজটা খুব গুরুত্বপূর্ণ, ওর ওপর ওর পরিবার নির্ভরশীল। সবাই তো আর তোমার মতো ভাগ্য করে আসে না। ঠিক তখনই তন্ময় সেখানে আসে আর ওয়েটার পোশাকে নিবিড়কে দেখে বলে, তুই এখানে আর আমি ফোন করছি, ফোন সুইচ অফ। আর তুই ওয়েটার পোশাক পরেছিস কেন? তোকে কি এসব কাজ করার জন্য আমি দাওয়াত করেছি? তারপর তন্ময় সুরভি আর মণি খালাকে উদ্দেশ্য করে বলল, ওর সাথে এভাবে কথা বলছেন কেন? ও ওয়েটার নয়, ও আমার বন্ধু। ওর নাম নেবে। ও একজন আইপিএস অফিসার, আমার থেকে উঁচু পোস্টে চাকরি করে। নিবিড়ের নাম শোনার সাথে সাথে সুরভি নিবিড়ের দিকে তাকায়। নিবিড়ও দেখে দুজনেই চোখাচুকি হয়। সুরভি নিবিড়ের থেকে চোখ নামিয়ে নেয়। তার চোখ ছলছল করে ওঠে। যে সুরভি একদিন ওকে অপমান করেছিল, ছোট লোক বলেছিল, সেই সুরভির চোখে জল। নিজের কাজের জন্য সুরভি নিবিড়ের কাছে যায়, কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার আগে নিবিড় সেখান থেকে চলে যায়। যতক্ষণ নিবিড় ওখানে ছিল ততক্ষণ সুরভি নিবিড়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিবিড় প্রত্যেকবারেই তাকে ইগনোর করে। অনুষ্ঠান শেষ হলে বাড়ির প্রত্যেক সদস্য যে যার বাড়ি ফিরে যায়। সুরভির আত্মীয়রা চলে যেতে চাইলে সুরভি তাদেরকে বলল, আমি আসছি, তোমরা একটু ওয়েট করো। সুরভি এদিক ওদিক তাকিয়ে নিবিড়কে খোঁজার চেষ্টা করে। সুরভি দেখে নিবিড় এক জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। সুরভি তার সামনে যায় আর নিবিড়কে উদ্দেশ্য করে বলে, সিগারেট খাওয়ার নেশা কবে থেকে ধরলে? নিবিড় জানতো সুরভি তার সঙ্গে দেখা করবে, তাই নিবিড় কিছু বলল না। সুরভি আর কি বলে তার জন্য নিবিড় অপেক্ষা করলো। সুরভি পুনরায় বলল, কি হলো, আমার সাথে কথা বলবে না? আমি জানি তুমি আজও আমায় ক্ষমা করতে পারোনি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি আজও ভুলতে পারিনি। কেন যে সেই দিন আমি তোমাকে এই কথাটা বলেছিলাম আমি জানি না। আসলে বাবা যখন তোমার সঠিক পরিচয়টা জেনে গিয়েছিল তখন আমাকে নানা কথা শুনিয়েছিল, তাই আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি অহংকারী ছিলাম ঠিকই, কিন্তু তোমাকে ভালোবাসার পর আমি নিজেকে পরিবর্তন করে ফেলি। প্লিজ নিবিড়, আমায় ভুল বোঝো না। সুরভির কথা শুনে নিবিড় বলে, এসব কথা আমি অনেকদিন আগেই ভুলে গেছি, তাই এসব নিয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু নিবিড়, এত সহজে তুমি কি করে ক্ষমা করে দিলে আমায়? আমি খুব খারাপ একটা মেয়ে, তোমাকে ভালোবাসার যোগ্য নই আমি। তবু কেন যে তোমায় ভুলতে পারি না। জীবনে প্রথম প্রেম, প্রথম অনুভূতি যা তোমাকে দেখে আমার মধ্যে এসেছিল। তুমি আমার জীবনে প্রথম পুরুষ, যাকে আমি মন থেকে চেয়েছিলাম। সে মানুষটার সাথে আমি খুব ব্যবহার করেছি। কথাটা বলে কাঁদতে কাঁদতে সুরভি ওখান থেকে চলে যায়। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। সুরভি আর নিবিড় কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। হঠাৎ আজকে নিবিড়ের বোন পলি এসেছে কুন্তলের অফিসে। কুন্তল আসতে বলেছে। দুজনের মধ্যে রিলেশন চলছে। পলি অফিসে বসে আছে, সেখানে সুরভি ঢোকে কিছু ফাইল নিয়ে কুন্তলের সিগনেচার নেওয়ার জন্য। সুরভিকে দেখে পলি চিনতে পারে। পলি বলল, তুমি এখানে? তার মানে তুমি এখানে চাকরি করো? পলির কথা শুনে সুরভি কিছু বলে না। কুন্তল বলল, তুমি ওকে চেনো পলি? ও আমার হনেস্ট এমপ্লয়ি, আমার অফিসে কাজ করে, খুব পরিশ্রমী আর বুদ্ধিমতী মেয়ে। এতটুকু অহংকার নেই ওর মধ্যে। অনেস্ট কিনা জানি না, তবে অহংকারী একটা মেয়ে এটুকু বলতে পারি, গরিবদের আবেগ নিয়ে খেলে। সুরভি কথাটা শুনে কিন্তু কিছু মন্তব্য করে না। সুরভি সিগনেচার করিয়ে নিয়ে চলে গেলে পলি বলে, কি করতে চাকরি দিয়েছো? এটা তোমার কোম্পানির জন্য ক্ষতিকারক কীটনাশক। পলির কথা শুনে কুন্তল কিছু বুঝতে পারে না। সে পলিকে বলে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ওকে কি করে চিনলে আর কেন সে বিষয়ে কথা বলছো? তারপর পলি কুন্তলকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে কুন্তল বলে, ছি সুরভি, এরকম ও তোমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করেছে? আমি যদি জানতাম ওকে আমি কাজে রাখতাম না। আসলে ও আমার বাবার জন্য এখানে কাজটা পেয়েছে। ওর বাবা আমার বাবার পরিচিত ছিল, সেই সুবাদে ওকে আমি নিয়োগ করেছি। ওর বোনের বিয়ের জন্য 3 লাখ টাকা লোন নিয়েছে। আমি তখন ভেবেছিলাম ও খুব ভালো মেয়ে, বোনের জন্য এত কিছু করছে, কিন্তু আজকে যা শুনলাম সত্যি ওর প্রতি ঘৃণা হচ্ছে। তুমি ওকে আর এখানে কাজে রেখো না। ও যদি তোমার কোম্পানিতে কাজ করে তাহলে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না। আমার ভাইয়া যে বুক ফাটা কান্না আমি আজও ভুলতে পারি না। অনেক কষ্টে আমার ভাইয়া নিজের পায়ে দাঁড়িয়েছে। পলির কথা শুনে কুন্তল বলে, পলি, আমি এই বিষয়ে বাবার সাথে কথা বলবো।
আমি তোমায় খুব ভালোবাসি, বিয়ে করতে চাই। তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না এই কথাটা তুমি আর বলবে না। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো, আমি সব ঠিক করে দেব, শুধু একটু বিশ্বাস রাখো আমার উপর। 1 সপ্তাহের মধ্যে তুমি ওকে তোমার কোম্পানি থেকে রিজাইন করতে বলবে। তার পরের দিন সুরভি অফিসে এলে কুন্তল ওকে ডেকে পাঠায়। সুরভি পারমিশন নিয়ে রুমে ঢুকে। কুন্তল বুঝতে পারে বলে। তারপর কুন্তল বলল, সরি, আমাদের কোম্পানিতে তোমাকে আর রাখবে না, তুমি কালকে রিজাইন দেবে। কুন্তলের কথা শুনে সুরভি বলল, স্যার আমার অপরাধ। তুমি সময়ে ডিউটি দাও না। ইদানিং আমি লক্ষ্য করেছি অফিস ছুটির অনেক আগেই বাড়ি ফিরে যাচ্ছ। আমার প্রত্যেকটা এমপ্লয় সময়ে আসে সময়ে যায়, আর তুমি ছুটি হওয়ার অনেক আগেই চলে যাচ্ছ। কাজে যদি এরকম ফাঁকি দাও তাহলে তুমি বলো তোমাকে কি রাখা উচিত? স্যার সবে আমার বোনের বিয়ে মিটেছে, ওরা এখানে আসা যাওয়া করছে, তাই 2 দিন ম্যানেজারকে বলে আমি সময়ের আগে চলে গেছি। বিশ্বাস করুন, আর আমার দেরি হবে না, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দিন। সরি সুরভি, আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না। তুমি কালকে রিজাইন দিবে, আর লোনের টাকাটা 1 মাসের মধ্যে আমার কোম্পানিকে দিয়ে দিবে। তা না হলে কোম্পানির রুলস অনুযায়ী তোমার 10 বছরের জেল হবে, আর এটাই ফাইনাল। আর কোনো কথা হবে না, এখন আসতে পারো। কথা শেষ করে কুন্তল ফাইলে মনোনিবেশ করে, আর সুরভি কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে আসে। তারপরের দিন সুরভি রেজিগনেশন লেটার পাঠিয়ে দেয়। সুরভি খুব কান্নাকাটি করছে, সেটা দেখে তার ছোট বোন নিধি বলে, আপু কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার চাকরিটা নেই রে। 2 দিন দেরি করে পৌঁছেছি বলে কোম্পানি আমাকে রেজিগনেশন দিতে বলেছে। আমি পাঠিয়ে দিয়েছি, আর লোনের টাকাটা 1 মাসের মধ্যে কোম্পানিকে দিতে হবে, তা না হলে আমার জেল হবে। এত টাকা এখন কোথায় পাবো? আর তো আমাদের কিছুই নেই, বাড়ির অর্ধেকটা তো বিক্রি হয়ে গেছে, শুধু এই 2টো রুম এখন আমাদের সম্বল। এই 2টো রুম বিক্রি করে লোনের টাকা হয়ে যাবে, কিন্তু আমি থাকবো কোথায়? আর বর্তমান যা বাজার, কোথায় চাকরি পাবো, কি হবে, কিছুই বুঝতে পারছি না। সুরভির মুখ থেকে এই কথা শুনে নিধি বলল, আপু তুই চিন্তা করিস না, আমার সমস্ত জিনিস আমি বিক্রি করে দেব। ওদের 3 লাখ টাকার বেশি হবে, তুই কোম্পানিকে দিয়ে দিবি। তুই কি বলছিস নিধি? এইসবে তোর বিয়ে হয়েছে, তন্ময় জানলে ও কি ভাববে বলতো? ওর অত সময় নেই ভাবার, আর এখন তো সবাই সিটি গোল্ডের জিনিস ব্যবহার করে, আর আমার শাশুড়ি অত বোঝে না, তাই আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। কিন্তু আমি যতটা জানি তোদের স্যার খুব ভালো মানুষ, কেন তোর সাথে এরকম করলো আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে নিবিড়ের বোন পলি এসবের সাথে জড়িত, কারণ সেদিন অফিস রুমে স্যারের সাথে পলিকে দেখেছিলাম। অফিসের সবাই বলছিল স্যারের গার্লফ্রেন্ড, তাই হয়তো স্যার আমার সাথে এরকম করলো। ঠিক আছে, তুই আজকে বিকেলে আমার সাথে এক জায়গায় যাবি। কোথায় যাব? গেলে জানতে পারবি। তন্ময় থাকবে আমার সাথে, ও গাড়ি নিয়ে আসবে, তুই চল, ভয়ের কিচ্ছু নেই। ওরা গাড়ি করে একটা বড় বাড়ির সামনে নামে। দরজা কলিং বেল টিপতে দরজা খুলে দেয় রাবেয়া বেগম। সে হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম, কাকে চাই? ওয়ালাইকুম সালাম। নিবিড় আছে? আপনারা কে হন? আমি তন্ময়, নিবিড় আমার সাথে চাকরি করে। তারপর নিধি আর সুরভিকে দেখিয়ে বলে, এ আমার স্ত্রী নাকি, আর এ আমার বড় শালী সুরভি। সুরভি বলতেই রাবেয়া বেগম সুরভিকে একবার ভালো করে দেখে নেয়, তারপর হাসি মুখে সৌজন্য দেখিয়ে বলে, আপনারা ভিতরে আসুন, ভাইয়া নিজের রুমে আছে। রাবেয়া বেগম ওদেরকে বসতে বলে নিবিড়কে রুমের ভিতর ডাকতে যায়। নিবিড় তখন ল্যাপটপে বসে কিছু কাজ করছিল। রাবেয়া বেগম নিবিড়কে বলে, ভাইয়া তোমার তন্ময় বন্ধু এসেছে, ও স্ত্রীকে নিয়ে তোমাকে ডাকছে। রাবেয়ার কথা শুনে নিবিড় বলে, কি? আমাকে কিছু বলেনি? কাল রাতে ওর সাথে আমার কথা হলো। ঠিক আছে, ওদের বুঝতে পারো, আমি এখন আসছি। নিবিড় বাইরে এলে তন্ময় আর নিধির সাথে সুরভিকে দেখে একটু অবাক হয়ে যায়। নিবিড়কে দেখে সুরভি চোখ নামিয়ে নেয়। নিবিড় তন্ময়কে উদ্দেশ্য করে বলে,
কিরে, তুই যে আজকে আসবি আমায় বলিসনি তো? কাল রাতে তোর সাথে আমার কথা হলো। তোকে সারপ্রাইজ দেবো বলে বলা হয়নি। এটা তো ঠিক কাজ করিসনি। নতুন ভাবিকে নিয়ে আসবি, খবর দিয়ে আসবি তো। দরকার নেই, ভাবি এমনিতেই আমাদের যত্ন করছে। দেখছিস তো, আসতে না আসতেই কত আইটেম আমাদের সামনে হাজির করে ফেলেছে। আমরা কিন্তু এত কিছু খাবো না, বাড়ি থেকে পুরো খেয়ে এসেছি। আজ একটা দরকারে দেখা করতে এলাম। তন্ময়ের কথা শুনে রাবেয়া বেগম বলল, তা তো শুনবো না ভাইয়া, নতুন বউকে নিয়ে বাড়িতে এলেন, একটু তো মিষ্টিমুখ করতেই হবে। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন নিধি নিবিড়ের উদ্দেশ্যে বলল, নিবিড় ভাইয়া, আপনি কিছু মনে করবেন না। আমি মানছি আমার আপু অন্যায় করেছে। আপনার সাথে যেটা করেছে সেটা ঠিক কাজ হয়নি, কিন্তু তা বলে আমার আপু এত বড় ক্ষতি করা আপনার উচিত হয়নি। জানেন তো আজকাল বাজারে চাকরি পাওয়া কত কষ্টের। তাছাড়া এত টাকা 1 মাসের মধ্যে কি করে দেবে? তা না হলে আপুর জেল হয়ে যাবে। আপু কি করবে? ওকে তো নিজেকে বাঁচাতে হবে, শুধুই বাড়িটাই তো সম্বল। নিধির কথা নিবিড় কিছু বুঝতে না পেরে বলল, তুমি কি বলছো নিধি? আমি তোমার আবার ক্ষতি করব কেন? আপনি করেছেন কিনা জানি না, তবে আপনার বোন করেছে। আপু যে অফিসে চাকরি করে, সেই অফিসে বসের সাথে আপনার বোনের রিলেশন চলছে। আপনার বোন কুন্তল স্যারকে বলেছে আমার আপুকে চাকরি থেকে রিজাইন দিতে, কিন্তু আমার আপুর অপরাধ কি? আমার বিয়ের জন্য 15 দিনের ছুটি নিয়েছিল, আর 2 দিন আপুর দেরি করে গেছে, আর সকাল করে বাড়ি চলে এসেছিল। আমি বাড়িতে ছিলাম বলে এই কারণটা নাকি কুন্তল স্যার দেখিয়েছে। তাছাড়া আমার বিয়ের জন্য আপু কোম্পানি থেকে লোন নিয়েছে, সেই টাকা 1 মাসের মধ্যে দিতে হবে, তা না হলে আপুকে জেল খাটতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে নয়, আমি শিওর কোম্পানির একজন এমপ্লয়ি আমাকে বলেছে আপনার বোন নাকি আমার আপুকে চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য করেছে। শুনেছি এটাও বলেছে, তবে সে কুন্তন স্যারকে বিয়ে করবে, আর কুন্তন স্যার আপনার বোনকে খুব ভালোবাসে, তাই আপনার বোনের মন রাখার জন্য এই কাজটা করেছে। নিধির মুখ থেকে এই কথা শুনে নিবিড় বলল, ঠিক আছে, আমি তো জানি না, আমার বোনকে ডেকে নিয়ে আসছি। ও যদি এই কাজ করে খুব অন্যায় করেছে। তারপর নিবিড় পলিকে দেখে পাঠায়। পলি এলে নিবিড় বলে, পলি, তুই কি করেছিস? তুই নাকি কুন্তলকে বলে সুরভিকে চাকরি থেকে রিজাইন নিতে বাধ্য করেছিস? হ্যাঁ, আমি কুন্তলকে বলেছি আমি সুরভিকে পছন্দ করি না। আমি চাই না ও আমার হাজব্যান্ডের অফিসে কাজ করুক। ও তোর অনেক বড় ক্ষতি করেছে, ওকে আমি সহ্য করতে পারি না। পলির কথাটা শেষ হবার আগে নিবিড় পলির গালে সপাটে একটা চড় মারে আর রেগে চিৎকার করে বলে, আমি ভাবতে পারছি না তুই আমার বোন। আমার ভাবতেও ঘেন্না করছে। তুই এত বড় একটা কাজ করতে পারলি? এই দিনটা দেখার জন্য তোকে আমি ছোট থেকে মানুষ করেছিলাম। ভাইয়ের কাছ থেকে মার খেয়ে পলি নিজের রুমে চলে যায় আর গিয়ে কান্না করতে থাকে। আর নিবিড় হাত জোর করে সুরভির উদ্দেশ্য করে বলল, সরি সুরভি, আমার বোনের হয়ে আমি ক্ষমা চাইছি। আমি কুন্তলের সাথে কথা বলবো। তুমি কালকে জয়েন করবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তোমার অপমান হবে এমন কাজ আমি কখনো করব না। যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে, ওটা উচিত হয়নি, তবে আমি পরে বোনের সাথে কথা বলবো। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, এটা আমার প্রাপ্য ছিল। পলি যেটা করেছে ঠিক করেছে। ও ওর জায়গায় আমি থাকলে আমিও সেটাই করতাম। ওরা চলে গেলে নিবিড় রুমে আসে, দেখে পলি তখনও কান্না করছে। নিবিড় পলির মাথায় হাত দেয় আর বলে, বোন, তুই কেন এই কাজ করলি? অন্যের ক্ষতি করে যে কেউ কখনো ভালো থাকতে পারে না। সুরভি যাই করুক, তোর কিন্তু উচিত হয়নি ওর সাথে এই কাজ করার। আর সরি বোন, আমি খুব ভুল করে ফেলেছি, মাথা ঠিক রাখতে পারিনি।
তোর গালে এইভাবে চর মেরে আমি খুব অন্যায় করেছি, তুই আমাকে মার, কিন্তু তুই আমার সাথে কথা বল, তুই যে আমার আদরের বোন। কথাটা বলে নিবিড় কান্না করা শুরু করে দেয়। পলি তার ভাইয়াকে জড়িয়ে ধরে আর বলে, আমি ওকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বল? তুই যা বলবি আমি তাই মেনে নেব। রাবিয়া ভাবির বান্ধবীর বোন আছে নয়না, ও তোকে পছন্দ করে। এই 1 সপ্তাহের মধ্যে তুই ওকে বিয়ে করবি। তুই তো আর 1 সপ্তাহে ছুটিতে আছিস, তারপর আমি তোকে ক্ষমা করব, না হলে নয়। পলির কথা শুনে নিবিড় একটু চিন্তায় পড়ে যায়। তারপর সে বলে, ঠিক আছে, তুই কথা বল, আমি ওকে বিয়ে করব, তুই যা চাইছিস তাই হবে। নিবিড় কুন্তলের সাথে দেখা করে আর বলে, কুন্তল, আমার বোন যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, আর তুমি আমার বোনের কথা শুনে যেটা করেছো অন্যায় করেছো। আমি চাই তুমি সুরভিকে পুনরায় তোমার কোম্পানিতে নিয়োগ করো। আমার সাথে যেটা হয়েছে তার জন্য আমার কোনো অভিযোগ নেই। পলি ছেলে মানুষ, তাই ভুল করেছে। তুমি তো যথেষ্ট ম্যাচিওর, তুমি কেন ওকে সাথ দিলে? ঠিক আছে ভাইয়া, আমি পুনরায় সুরভিকে আমার কোম্পানিতে জব দেব, আপনাকে চিন্তা করতে হবে না। এদিকে নিবিড়ের সাথে নয়নার বিয়ের কথা ঠিক হয়। নিবিড় 15 দিনের ছুটিতে এসেছিল, তার মধ্যে 1 সপ্তাহ হয়ে গেছে আর 1 সপ্তাহ বাকি আছে। নিবিড় নয়নাকে বিয়ে করে নিয়ে দিল্লি চলে যাবে। নিবিড় ছটফট করতে থাকে, সে কি করবে বুঝতে পারে না। সুরভির সাথে কাটানো দিনগুলো তার মনে পড়ে। তাকে ভালোবেসে অহংকারী মেয়েটা আস্তে আস্তে বদলে যেতে শুরু করেছিল, কিন্তু তার কি হলো? সে আবার আগের রূপে ফিরে এলো। এসব নানারূপ চিন্তা করছিল। নিবিড় ভেবেছিল সুরভিকে সে বদলে দেবে, কিন্তু সেই সুযোগ নিবিড় পায়নি। সকালবেলা রুমে এসে নিবিড়কে দেখতে পায় না পলি। সে একটা চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল, বোন, তুই আমায় ক্ষমা করিস। আমি তোকে খুব ভালোবাসি, তুই আমার কলিজা, কিন্তু তোর ইচ্ছাকে আমি সম্মান দিতে পারলাম না। নয়নার প্রতি কোনো ফিলিংস নেই, যাকে আমি ভালোবাসতে পারবো না, তার সাথে ঘর বাঁধতে পারবো না। আমি জানি সুরভি খারাপ মেয়ে, ও আমার সাথে যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, কিন্তু ওকে আমি ভুলতে পারিনি। আমি চলে যাচ্ছি দিল্লিতে, এখন আর আসবো না। তুই আগে পড়াশোনা কমপ্লিট কর, তারপর ভালো দিন দেখে আমি দাঁড়িয়ে থেকে কুন্তলের সাথে তোর বিয়ে দেব। আর সুরভিকে কুন্তল আবার ওই কোম্পানিতে নিয়োগ করবে বলেছে। ভাইয়াকে যদি ভালোবাসিস তুই এই ব্যাপারে আর কোনো অবজেকশন করবি না। ভালো থাকবি। চিঠিটা পড়ে পলি হাসতে শুরু করে। এয়ারপোর্টে পৌঁছে যায় নিবিড়, আর সেখানে কুন্তল আর শামসু চৌধুরী পৌঁছায়। ওদেরকে দেখে নিবিড় একটু অবাক হয়ে যায়। কুন্তল বলে, ভাই আপনার কি ব্যাপার? আপনি কাউকে না জানিয়ে চলে যাচ্ছেন? আর ওদিকে আপনার বোন আত্মহত্যা করার চেষ্টা করেছে, অবস্থা খুব খারাপ, ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ব্লাড লাগবে, আপনি এক্ষুনি চলে আসুন। কুন্তলের মুখ থেকে এই কথা শুনে নিবিড়ের মাথা ঠিক থাকে না। সে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, বোন, তুই কেন এই কাজ করলি? আমি তোর কথা রাখতে পারিনি বলে এত অভিমান তোর? তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না রে। তারপর নিবিড়কে নিয়ে কুন্তল শামসু চৌধুরী একটা বিল্ডিংয়ের সামনে আসে। নিবিড় তাকিয়ে দেখে এটা কোনো হসপিটাল নয়, এটা একটা রেজিস্ট্রেশন অফিস, যেখানে বিবাহ করা হয়। নিবিড় কিছু বুঝতে পারে না। সে কুন্তলকে বলে, তোমরা যে বললে আমার বোন হাসপাতালে ভর্তি আছে, কিন্তু এটা তো রেজিস্ট্রি ম্যারেজ অফিস। তার মানে কুন্তল, তুমি কি পলিকে বিয়ে করেছো? ভেতরে চলেন, তারপর সব বুঝতে পারবেন। নিবিড় ভিতরে ঢুকে দেখে পলি সেজেগুজে দাঁড়িয়ে আছে। সেখানে সুরভি, নিধি, তন্ময় আছে। নিবিড় পলিকে বলল, কি হচ্ছে কি তোর এটা? তুই কেন এরকম নাটক করছিস? আর কুন্তল আমাকে কি সব বললো তোর নিয়ে? নাটক আমি করছি না, নাটকটা তুই করছিস। তুই যে সুরভিকে এত ভালোবাসিস আগে বলিসনি কেন? তোর মন পরীক্ষা করার জন্য আমি এত বড় নাটকটা করলাম। আমি জানতাম তুই সুরভিকে আজও ভালোবাসিস, তাই সেদিন সুরভিকে আমি অফিসে দেখে কুন্তলের সাথে আলোচনা করি, তারপর ওকে চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য চাপ দিই। তারপর তুই যখন জানতে পারলি আমার কারণে ও চাকরি ছেড়ে চলে গেছে, তুই সেদিন আমাকে খুব মেরেছিলিস। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম তুই সুরভিকে কতটা ভালোবাসিস। তুই কখনো আমাকে সরে যেতে বলিসনি, বাবা মার অভাব কখনো বুঝতে দিসনি। তোর চোখের মধ্যে একটা কষ্ট দেখেছি আমি জানতাম তুই নয়নাকে পছন্দ করিস না, তবু আমার মন রাখার জন্য হ্যাঁ বলেছিস। আমি তো তোরই বোন, তোর ভালোবাসাকে কি করে দূরে সরাই বল? তাই আজকে তোদের দুজনের বিয়ের আয়োজন করেছি। তুই কিন্তু না বলবি না, সুরভি আমার ভাবি হচ্ছে, এটাই ফাইনাল। তারপর নিবিড় ও সুরভির রেজিস্ট্রি ম্যারেজ হয়।
তারপর বাড়িতে কাজে ডেকে ওদের বিয়ে হয় এবং একটা রিসেপশনের আয়োজন করা হয়। সেখানে তামিম খান, শরীফুল আরও অনেক গেস্টকে দাওয়াত করা হয়। আজকে ওদের বাসর রাত। অনেক রাত করে নিবিড় রুমে ঢোকে, কিন্তু সে কিছু কথা না বলে চুপচাপ সোফায় বসে থাকে। সুরভিও বেডেতে মাথা নিচু করে বসে থাকে। এইভাবে কেটে যায় 1 ঘন্টা। কেউ কারোর সাথে কোনো কথা বলে না। তখন আলমারির পাশ থেকে হাসতে হাসতে বেরিয়ে আসে রাবেয়া বেগম আর পলি। ওদের দুজনকে দেখে নিবিড় ও সুরভি দুজনেই চমকে ওঠে। রাবেয়া বেগম বলল, আর কতক্ষণ তোমাদের জন্য মশার কামড় খাবো? কাজ জ্বালিয়ে দিল। তোমাদের বাসর দেখবো বলে কখন থেকে অপেক্ষা করছি। ভাবি, তুমি এটা ঠিক কাজ করনি। বোনকে এইসবে যুক্ত করা উচিত হয়নি। এসব তোমার বোনের বুদ্ধিতে হয়েছে। তোমরা অপেক্ষা করো, আমি এখন আসছি। আমার বাবু আবার উঠে কান্না করা শুরু করে দিবে। সুরভি, বেস্ট অফ লাক। ওরা দুজনে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। নিবিড় কিছুক্ষণ অপেক্ষা করার পর সুরভির কাছে আসে আর বলে, সুরভি, আমি জানি আমি ঠিক কাজ করছি না, তবু আমাকে একটু সময় দিতে হবে। জানি তো এখনো ক্ষমা করতে পারোনি। তা নয়। তাহলে কি? আমি কিন্তু এগিয়ে যাব না, আমি অপেক্ষাই করব। তাহলে অনুমতি দেবে? আমাদের প্রথম আলাপ হয়েছিল একটা রেস্টুরেন্টে। আমি তোমাকে ওয়েটারের পোশাকে দেখেছিলাম, খুব আপন করেছিলাম। তারপর দীর্ঘ 5টা বছর পর তোমায় দেখলাম আমার বোনের বিয়েতে, আবার সেই ওয়েটারের পোশাকে। এটা কেন করলে তুমি? আমার বোনের বিয়েতে ছদ্মবেশে ওয়েটারের পোশাকে? ব্যাপার কি? আমার পরীক্ষা নিচ্ছিলে? আমি আগের মতো আছি না বদলে গেছি? সুরভির কথা শুনে নিবিড় হাসলো আর বলল, প্রথম যেদিন আমাকে ওই পোশাকে দেখেছিলে, খুব ঘৃণার চোখে দেখেছিলে। তবে তোমার বোনের বিয়ের দিন সেই ঘৃণা কিন্তু আমি দেখিনি। দেখছিলাম একরাশ কষ্ট। আর আজকে দেখলাম আজকে কি দেখলে? আজকে দেখলাম আমাকে আহ্বান করছো তাকে আদর করার জন্য। অনুমতি দিয়েছো, কিন্তু কোনো রকম অজুহাত চলবে না। কথাটা বলতে দিল না। তার আগে সুরভি বলল, আমি তোমার জীবনে অতীত হতে চাই না। আমি তোমার বর্তমান, আর আমি তোমার ভবিষ্যৎ। তোমার মনে আছে একদিন বলেছিলাম তোমার হাত ধরে অনেকটা পথ আমি হাঁটতে চাই, তুমি আমায় গ্রহণ করো। অনেক ঝড় ঝাপটার পর নিবিড় ও সুরভির মিলন সম্পন্ন হয়। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো এরকমই আরেকটা সুন্দর কাহিনী নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।